অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। আমন্ত্রণ জানাচ্ছি ডরের 31তম পর্বে। এবারের ডর একটু ব্যতিক্রম। প্রথমেই পরিচয়টি জানিয়ে নিই। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ড এডিটর লোবান রয়েছে, সুমন এবং রেহান অন দ্য স্পট থেকে রয়েছে। গত সপ্তাহে আমাদের ডর 30তম পর্বের একেবারে শেষে এসে কিছু প্রশ্ন নিয়ে শেষ হয়েছিল। আপনারা শুনেছিলেন ডরে তন্ময়ের জীবনে ঘটে যাওয়া কিংবা জানা অদ্ভুত সব ঘটনা। তন্ময় কিছু প্রশ্ন করেছিল একেবারে ডরের শেষে এসে। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমরা এই সপ্তাহে অনুষ্ঠানের শুরুতে আবারও তন্ময়কে হাজির করতে চাই। এবারের ডর একটু ভিন্ন রকম, আবারও বলছি, কারণ ডর মূলত শুরু হয় কোন একটি হন্টেড প্লেসে যাওয়ার প্রস্তুতি পর্বের বিশেষ কিছু সাউন্ড বাইট এবং সেই জায়গাটিতে পুরো সপ্তাহে আমাদের কাছে আসা 3 থেকে 4 জন বন্ধুর ওই জায়গাটিতে বসে কিছু বিশেষ স্মৃতি, অধিভৌতিক ঘটনা পুরো অনুষ্ঠান জুড়ে শোনানো। কিন্তু গত সপ্তাহের রেশ এই প্রথমবারের মতো থাকছে এবারের ডরে। তন্ময় যে প্রশ্নগুলো শেষে আমাদের দিকে ছুড়ে দিয়েছিল, একজন মৃত মানুষ কি আপনার কাছ থেকে খাবার চাইতে পারে? কিংবা একজন মানুষকে দেখছেন আপনি আরেকজন মৃত মানুষের মাংস ভক্ষণ করতে। এরকম ঘটনা আমাদের চারপাশে ঘটে নাকি আদৌ ঘটে না? কেউ কেউ কি এরকম ঘটনার সাক্ষী থাকে নাকি আদৌ থাকে না? তাহলে তন্ময় আসলে কি বলতে চাইছে? চলুন আমরা গত সপ্তাহে না শোনা বাকি অংশটুকু তন্ময়ের কাছ থেকে এখন সবাই মিলে শুনব। ডর মানে ভয়। আপনি কি বলতে চাচ্ছেন? মৃত মানুষ খাবার চাওয়া মানে আমি আসলে একটু বুঝলাম না, একটু গুছিয়ে বললে ভালো হয়। বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আজকে থেকে অনেক বছর আগের কথা, যখন আমি ক্লাস 5-এ একটা প্রাইমারি স্কুলে ভর্তি হই, তখন শুধুমাত্র বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য ওই স্কুলে ভর্তি হই। আচ্ছা। তো বৃত্তি পরীক্ষার সময় স্পেসিফিক কিছু কোচিং এর ব্যবস্থা করা হয় আর কি স্কুলের সেন্টারের ভেতরে। আমাদের স্কুলটা বর্ণনাটা দিতে গেলে এমন হয় যে পুরনো আমলের একটা বিল্ডিং, তো 3 তলা। ওইটার যে মাঠটা ছিল খুব একটা বড় যে তা কিন্তু না। তো ওইটার একটা কর্নারে একটা অনেক পুরনো শিমুল গাছ ছিল। তারপরে স্কুলের পেছন দিকে বেশ কিছু পুরনো আম গাছ ছিল। আচ্ছা। শিমুল গাছটার ঠিক অপোজিটের একটা কর্নারে 2টা ওয়াশরুম ছিল, যেটা আমাদের স্কুলের কমন ওয়াশরুম। আচ্ছা আচ্ছা। তো যেদিনকার ঘটনা সেদিন যেটা হয় যে আমরা অলমোস্ট 5-6 জন ছিলাম কোচিং এ। তো তার মধ্যে 4 জন ছেলে, 4-5 জন মেয়ে এইরকম। আচ্ছা। তো আমার বাসাটা স্কুলের কাছাকাছি ছিল বিধায় আমি দেখে গেছি যে সন্ধ্যার পর পর একাই বাসায় চলে যেতে পারতাম। ওইখানে একটা ব্যবস্থা ছিল যে টিচাররা যখন চলে যেতেন, আমাদের যে ক্যাপ্টেন ছিলেন ওনার কাছে চাবি দিয়ে চলে যেতেন যে ওদের গার্ডিয়ানরা ওদের নিয়ে গেলে দেন হচ্ছে তুমি তালা ঠালা লাগায় চাবিটা আমার বাসায় দিয়ে যেও, এই বলে টিচাররা চলে যেতেন। এটা অ্যাজ ইউজুয়াল প্রতিদিনই হতো। তো ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে যে আমি তো সন্ধ্যার সময় বাইরে বেরিয়ে যাই, আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর পরদিন সাডেন আমার বাসায় আর কি টিচাররা আসেন। টিচাররা এসে আমাকে নিয়ে যান কোনো কিছু কথাবার্তা ছাড়াই। তো আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদেরই এক ক্লাসমেট ও হসপিটালে শুয়ে আছে, মানে খুব বেশি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা তার। সে জাস্ট আবুল তাবুল বলছে। আবুল তাবুল বলতে যেমন হচ্ছে সে বলছে যে মানে সং আসতেছে বা এরকম কিছু, লাইক জোকার আর কি। তো ওটাকে বাংলায় বলছে যে সং আসতেছে, তো তোমরা ওইখানে যেও না, এই সেই, মানে পাগলের মতো হয়ে গেছে। তো আমরা যেটা মানে পরবর্তীতে শুনি সেটা হচ্ছে যে ওরা 2 বান্ধবী নাকি ওয়াশরুমের দিকে যায়, স্কুলের পেছন দিকে যে ওয়াশরুমটা ছিল সেখানে যায়। অনেকক্ষণ ধরে 2 জন আসে না,
ওকে। তো এটা মোটামুটি সবার ভেতরে একটু ভয়ের কিছুটা হয় যে এতক্ষণ ধরে আসছে না, সন্দেহ হওয়ার কথা, সন্দেহ হয়েছে। দেন আরেকটা, যেহেতু মেয়েরা গিয়েছে ওয়াশরুমে, তো সেই ক্ষেত্রে তো একজন মেয়েকে পাঠানো হলো, এন্ড সেই মেয়েটা যেটা দেখলো বেসিক্যালি সেটা মানে চিন্তা করলে এখনো আমার গায়ের যে রোমগুলো দাঁড়িয়ে যায়। সেটা হচ্ছে যে একটা মেয়েকে গাছের উপর জাস্ট ঝুলায় রাখা হয়েছে, এন্ড সেটা অবস্থাটা এমন ছিল যে তার দুটো রানের মাঝখান থেকে অর্ধেক পর্যন্ত ছেঁড়া অবস্থায় স্কুলের পেছনের আম গাছে তাকে ঝুলায় রাখা হয়েছে। এন্ড আরেকটা মেয়ে যেটা ছিল সেটাকে জাস্ট ফ্লোরের মধ্যে শোয়ায় রেখে ওই যে জোকারের মতো যে জিনিসটা, জোকার বলতে অ্যাকচুয়ালি অনেকের ভেতর কনফিউশন থাকতে পারে, আমি ক্লিয়ার করে বলছি, যেটা হচ্ছে যে আমরা হয়তো বা অনেক সময় টিভিতে অথবা সার্কাস পার্টিতে কিছু কস্টিউম পরা জোকার দেখেছিলাম, ওইটা ঠিক সেই রকমই ছিল। এন্ড সাদা কালারের ফেস, তার মাথায় একটা লম্বা টুপি, তার কস্টিউমটাও অ্যাজ লাইক সেম। তো সে কি করছিল, জাস্ট যে মেয়েটাকে ফ্লোরে মানে শোয়ায় রাখছে, তো সেটার পেটের ভেতর মুখ ঢুকায় দিয়ে মানে কিছু একটা খাচ্ছিল ছিঁড়ে। তো এইটা যখন সে দেখে, এটা দেখার সাথে সাথে তো সে মানে জাস্ট চিৎকার করে, সেন্সলেস এর মতোই অবস্থা হয়ে যায়। পরবর্তীতে আমরা এই জিনিসগুলো জানি, এন্ড এই জিনিসগুলো আমাদের টিচারদের কাছে আর কি ক্লিয়ার করেছিল। আপনারা কি ওই যে মেয়েটার কথা প্রথমে বললেন যে ছেঁড়া মাঝখান থেকে, সেই মেয়েটার লাশটা কি আপনারা দেখেছিলেন কেউ? সেই মেয়েটার লাশটা তো আসলে আমরা ওই সময় অত বড় ছিলাম না যে আমাদেরকে আসলে ওই ধরনের একটা ভায়োলেন্সের কারণে আপনাদেরকে দেখানো হয়, তবে আমরা কিছু মানে ফটোগ্রাফি দেখেছিলাম। আচ্ছা, ফটোগ্রাফি গুলা কি কোনোভাবে ফটোগ্রাফি গুলা লাইক মানে স্পটে পড়ে আছে ছবিগুলো অথবা মানে ঝুলে আছে, এই ধরনের কিছু ছবি আমরা দেখেছিলাম। সেটা কি কোনোভাবে ডট টিমের কাছে প্রোভাইড করা সম্ভব? I don't think so, because ওইটা অ্যাকচুয়ালি আজকে থেকে অনেক বছর আগের কথা, এন্ড ওইটা মেবি পুলিশের কাছে এখন পর্যন্ত মানে রেস্ট্রিক্টেড ইন দ্য পুলিশ কাস্টাডি। আচ্ছা, এইটা হচ্ছে যে মেয়েটা হাসপাতালে ভর্তি আছে, সে ওই দুইজনকে খুঁজতে গিয়ে এই ঘটনা দেখেছে, এই অবস্থাটা দেখে যে একটা জোকার জাস্ট। আমি সবচেয়ে বেশি সারপ্রাইজড হচ্ছে why was she left alive দেখার পরেও। হ্যাঁ, দেখার পরেও পরে সে কি ওখানেই মানে পড়ে যায়? হ্যাঁ, চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। এন্ড যেটা হয় যে অন্য যে স্টুডেন্টরা ছিল স্টিল তারা বেরিয়ে আসে এন্ড তাকে ফাইন্ড আউট করে যে সে সেন্সলেস। সবাই তখন ওই দুইজনকে ওইভাবে মৃত অবস্থায় পায়। ওয়েল, একটা জিনিস আমি বলতে চাই এখানে আমার প্রত্যেকটা শ্রোতা বন্ধুকে, ইনফ্যাক্ট সাইফ তন্ময়কেও এটা বলতে চাই যে দেয়ার আর ভ্যারিয়াস ডেঞ্জারাস লেভেলস অফ স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়ার একটা লেভেলে মানুষের গায়ের শক্তি এত বেশি বেড়ে যায় যে মানুষ অনেক কিছু করতে পারে। স্পেশালি আমার এই জোকারের টেন্ডেন্সিতে যা মনে হলো, ইট ইজ মোর মেন্টাল দ্যান হরর আমার কাছে মনে হয়েছে। বিকজ আমি তোকে ইউটিউবে সার্চ করলে অনেকে ভিডিও পাবে, একটা মহিলার ছবি পাওয়া যায় এবং অরিজিনালি সে নিজের হাত নিজে খেয়ে ফেলেছিল। হাসপাতালে তাকে বেঁধে রাখা হয়েছে, হাতের যতটুকু পর্যন্ত যায় সে চাবিয়ে নিজের হাত মাংস খেয়ে ফেলে। এবং এখানেও কিন্তু দুই ক্ষেত্রে দেখা গেছে এই টাইপের ভায়োলেন্স, পেটের ভেতরে ছিঁড়ে কিছু খাচ্ছিল, আরেকটা মেয়েকে সে ছিঁড়ে ফেলেছে। সবাই যখন গেছে, বাকিরা যখন সবাই গেছে, ওরা কি জোকার টাইপের কাউকে কি দেখেছে ওখানে? ওরা তেমন কিছুই পায়নি, বিকজ অফ ও যখন মানে চিৎকার করে সেন্সলেস হয়ে যায় তখনই সে ফাইনাল সেন্সলেস হওয়ার আগে যতটুকু দেখে যে জোকারটা নাকি লাফায় জাস্ট বাউন্ডারি ক্রস করে চলে যায়, এরকম আছে। এর আগে স্কুলে আর কোন ধরনের ঘটনা কি ঘটেছে? এর আগে বেশ কিছু ঘটনা ছিল, বাট আমাদের অ্যাডমিশনের আগে ছিল। যুদ্ধের সময় ওইখানে রাজাকারদের ক্যাম্প ছিল, এন্ড ওইখানে নাকি কিছু যোদ্ধাদের গণহত্যা করা হয়। দেন ওইখানে যে পুরনো ওয়াশরুমটা ছিল ওইটার ভেতরে আপনার কিছু লোককে মেরে ঢুকায় রাখা হয়। এন্ড শিমুল গাছটা তো অনেক পুরনো, সো শিমুল গাছটাও কিছুটা প্রবলেম ছিল, যেটা মানে আমরা আসলে মানে শুনেছিলাম বাট কখনো তো দেখি নাই, এই জন্য এই জিনিসটা অত করতে পারিনি, অত ভ্যালিড ভাবে আপনি বলতে পারছেন না। সেটাই। তো যাই হোক, আমরা তো শুনলাম এই ভায়োলেন্সটার কথা। আর একটা কথা যেটা বলছিলেন যে মৃত মানুষ যদি আপনার কাছে খাবার চায়, এটা কিভাবে সম্ভব? ওকে, এটা যখন আমার নানু বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। আচ্ছা। নানু যখন মারা যায় তখন যেটা হয় যে
আমি যেহেতু ইসলাম ধর্ম বিলংস করি, তো সবার ক্ষেত্রে মোটামুটি এরকম একটা রীতি আছে যে যার বাসায় মানুষ মারা যায় সেই বাসায় 4 দিন পর্যন্ত চুলা ধরানো হয় না, রান্না হয় না। তারপর হচ্ছে বেশ কিছু ব্যাপার মেনটেন করতে হয়। সেদিন যেটা হয় সেটা হচ্ছে যে নানার বাড়ির ঠিক পাশের যে বাসাটা, সেটাই হচ্ছে আমার এক খালা থাকে। আমাদের নানার বাড়ির যে বুয়া থাকে তাকে আমরা পাঠাই ডিম ভাজা করার জন্য। নারায়ণগঞ্জে যে নানুর বাসাটা সেটা তো পুরনো আমলের বাড়ি, একতলা বিল্ডিং যেগুলো সেগুলো কিন্তু অনেক পুরনো আমলের। তো যেটা হয়, আমার খালার যে বাসাটা থাকে তো তার সামনের দিকে একটা উঠানের মতো আছে ছোট, তার পাশে অবশ্য একটা মানে ছোট ফাঁকা জায়গা আছে, অনেক লম্বা নোংরা। তো ওই কাছাকাছি ওইখানে লাকড়ি চুলা ধরানো হয়। যখন ওই বুয়া ডিম ভাজা করছিল, তো সেই বুয়া যেটা দেখলো যে সামনে থেকে একটা হাত জাস্ট আমার নানার হাতটাই বেরোলো ওই ফাঁকা জায়গা থেকে। হাতটা বেরোয়, নানাও মাথাটা জাস্ট বের করছে, অন্য কিছু না, জাস্ট মাথাটা আর হাতটা বের করে ওই বুয়ার সামনে হাত দিয়ে বলতেছে যে আমাকে একটু ডিম ভাজা দে, আমার ডিম ভাজা খেতে ইচ্ছা করতেছে। আমার ডিম ভাজা, আমার নানা যেদিন মারা গেছে ঠিক সেই দিনের কথা, সেই দিন রাতে এই জিনিসটা হয়। কয়টার দিকে তখন? তখন আনুমানিক 9টা-10টা, কিন্তু ওই দিকটা অন্ধকার ছিল ডেফিনেটলি। এবং মোটামুটি একটা পরিত্যক্ত জায়গা থেকে, পরিত্যক্ত একদম, মানে জাস্ট একটা ফাঁকা জায়গা, যে বাসার সাইডে দিয়ে একটা ফাঁকা জায়গা থাকে না, এক বাসা থেকে আরেক বাসার যে মাঝখানে গ্যাপটুকু, ওই গ্যাপটুকু আর কি, কিন্তু প্রচন্ড নোংরা ছিল। মানে ওখান দিয়ে কেউ আসা যাওয়া কখনোই কারো আসা পসিবল না, এন্ড কখনো কারো। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা আপনার নানা হোক আর না হোক, ওই বুয়ার কিন্তু ভয় পেয়ে যাওয়ার কথা, যেহেতু ওদিক থেকে কেউ কখনো যাওয়া আসা করে না। ভয় পাওয়ার কথা না, মানে আমি তো মনে করি যে সাধারণ মানুষও যদি এইভাবে জিজ্ঞেস করতে, ওটাই আমি বললাম যে এটা তো মৃত মানুষ। যেটা হয় যে আমার নানার কিন্তু ডিম ভাজা জিনিসটাও খুব ফেভারিট ছিল, তো এইটা দেখার সাথে সাথে সে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়। কিন্তু সে যেটা করে যে ডিম ভাজাগুলো অলমোস্ট হয়ে গিয়েছিল, তো ওইখান থেকে বেশ কিছুটা ডিম ভাজা নিয়ে ওইখানে জাস্ট ছুঁড়ে মারে নানার দিকে। এই জিনিসটা আবার দেখে হচ্ছে আমার যেই খালার বাসায় রান্না করতে গিয়েছিল ওই বুয়া, ও সেই খালা এই জিনিসটা দেখে যে বুয়া ডিমটা ছুঁড়ে মারছে, কিন্তু কার দিকে মারছে বা কি করছে সেটা আর দেখে নাই। সে বুয়া জাস্ট ডিম ভাজাগুলো ওভাবেই নিয়ে নানুর বাসার দিকে আসলো। নানুর বাসার দিকে এসে জাস্ট প্রচন্ড পরিমাণ ভয়ে ছিল, এন্ড সে রীতিমতো কাঁপছিল। এন্ড এসে জাস্ট বারান্দায় যে ডাইনিং টেবিলটা ছিল আমার নানুর বাসায়, তো ওই চেয়ারে বসে বলতেছে যে, মানে কাঁপছে আর বলছে যে আমাকে একটু দোয়া পড়ে একটু পানি ছিটায় দাও। দেন আমি আয়াতুল কুরসি পড়ে 3 বার ফু দিয়ে দেন পানিটা তার গায়ের উপর ছিটায় দেওয়ার পর সে জাস্ট বলছে যে এরকম আমি তো দাদাকে দেখলাম, দাদা আসলো, এসে আমার কাছে ডিম ভাজা যাচ্ছে। তো আমি তাকে ডিম ভাজাটা দিলাম, এন্ড তাকে দেখলাম যে সে ডিম ভাজাটা কুড়ায় নিয়ে চলে গেল। তো আমরা আসলে এই জিনিসটা প্রথম দিকে খুব একটা বিলিভ করি নাই, কিন্তু পরবর্তীতে যখন সেই খালা আসছে, খালা এসে বলতেছে যে হ্যাঁ, উনাকে তো আমিও দেখলাম যে ডিম ভাজাটা ছুঁড়ে মারতে, কিন্তু কোথায় ছুঁড়ে মারছে, কার দিকে ছুঁড়ে মারছে সেটা সে দেখে নাই আর কি, এরকমটা সে এসে বললো। তো তখন আমরা কিছুটা বিশ্বাস করতে বাধ্য হই। ওকে, তো তন্ময় ভাই, দ্য লিসনার্স ওয়ার ওয়েটিং লাইক, মানে 1 সপ্তাহ ওয়েট করছিল আপনার গল্পের এই অংশটুকু শোনার জন্য, এন্ড আই থিঙ্ক দে গট হোয়াট দে ওয়ান্টেড। আমি এখনো জানি না, তবে আজকের মতন মনে হয় আমাদের এখানেই শেষ করা উচিত। এবং শেষ বেলায় তন্ময় ভাইয়ের এই যে ডিমের ঘটনাটা বললো, এটার সাথে আমি একটা ছোট্ট লিঙ্ক করতে চাই। একটা ঘটনা আমি জানি, যে এটা আমি সরাসরি ওই জায়গাটাতে যাইনি, আমি শুনেছি একটা এলাকার কথা, সেটা কুমিল্লাতেই কোনো একটা জায়গাতে একটা লোক খুন হয়েছিল। আচ্ছা। এবং যেই রাস্তাটার পাশে খুন হয়েছিল একটা গ্রামে, ওখানে মানুষজন খুব বেশি একটা যাতায়াত করে না। এবং গ্রাম বলতে আমি যা বোঝাতে যাচ্ছি, একদম গ্রামই, অজপাড়াগা যেটা বোঝায়। তো একটা লোক খুন হয়েছিল, এই কোন সময়টাতে খুন হয়েছিল এটা জানা যায়নি। পরের দিন লাশটা পাওয়া যায় একটা গাছের নিচে, যেটা হচ্ছে একদম রাস্তার পাশে। তো এইখানে তার লাশটা যখন পাওয়া যায়, তার লাশের পাশেই
একটা পানির পাত্র রাখা ছিল যেটাতে পানি ছিল অল্প কিছু, এবং মানে লাস্টটা এমন ভাবে পড়েছিল যে মনে হচ্ছিল যে সে পানিটা খেতে চাচ্ছে, কিন্তু হয়তো বা শেষ পর্যন্ত খেতে পারেনি, মানে শিওর না, তবে দেখে মনে হচ্ছিল এরকম কিছু। ঘটনাটার পর থেকে এমন মাঝে মাঝেই হয়, এই রাস্তা দিয়ে কেউ যখন যায় খুব নীরব, দুপুর বেলাও সেটা হতে পারে, কিংবা রাতের বেলা কেউ খুব প্রয়োজনে যখন যায়, তখন মানে অদ্ভুত ভাবে কিছু মানে শব্দ শুনতে পায়, খুব পানি চাচ্ছে কেউ একজন, মানে আকুতির সাথে খুব পানি চাচ্ছে, কিন্তু কেউ এটা মানে আসলে কি এটা কখনো বুঝতে পারেনি। এবং এই ঘটনাটা যেহেতু জানে যে এখানে একটা খুন হয়েছে, সো সবাই ধরে নিয়েছে যে এটার সাথে এটার একটা লিঙ্ক আছে, এবং তারা মোটামুটি চেষ্টা করে ওই সময়টা ওই রাস্তাটা অ্যাভয়েড করে চলার জন্য। কাইন্ড অফ সারপ্রাইজ যে আমি অনেকগুলো স্টোরি তোর কাছ থেকে এখন যেটা শুনলাম, সাইফ তন্ময় ভাইয়ের কাছে কয়েকটা শুনলাম, বেশ কিছু স্টোরির মধ্যে আমি পেয়েছি যে জিনিসটা যে একটা অতৃপ্ত আত্মা বা একটা অতৃপ্ত শক্তি কতটুকু পর্যন্ত যেতে পারে, হ্যাঁ, একটা অতৃপ্ততা থাকে। তো এটা নিয়ে যদি আরো বেশি ঘাটাঘাটি তুইও করতে চাস ইভেন বা কেউ করতে চায়, তাহলে আমি বলবো দ্য গ্রাজ নামে একটা মুভি আছে, GRUDGE। এই মুভিটার প্রথম 3টা পার্ট যদি কেউ দেখে তাহলে দিনের বেলাও ঘর থেকে বের হতে একটু ভয় করবে, কনফার্ম। ওকে, আমরা একটু কনফার্ম করি যে আজকের মতন এখানে আজকের মতো লেটস মুভ ইট। শিওর। ডর মানে ভয়। ডরের 31তম পর্ব আপনি শুনছেন, তবে 30তম পর্বের রেশ এই মাত্র শেষ হলো। আমরা গত সপ্তাহে 30তম পর্বের রেশ রেখেছিলাম, তন্ময়ের কিছু অধিভৌতিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম, এবং সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো অনেকেই পেয়েছেন কিংবা পাননি, কিন্তু প্রশ্নগুলো কেন করেছিল তন্ময় সেই স্টোরিটা আপনাদের সামনে আমরা অনুষ্ঠানের শুরুতেই পরিষ্কার করার চেষ্টা করেছি। আমরা এবার ডরের মূল পর্বে ঢুকে যেতে চাই। সুমন এবং রেহান রয়েছে অন দ্য স্পটে। এবারের ডরের যাত্রা কুমিল্লার বাজরাতে। পুরো সপ্তাহ জুড়ে কুমিল্লার বাজরাতে তারা এই সপ্তাহের অধিভৌতিক ঘটনাগুলো তুলে নিয়ে এসছে। আপনাদের নতুন করে আরো একবার মনে করিয়ে দিতে চাই, ডর প্রথাভিত্তিক কোনো ভৌতিক অনুষ্ঠান নয়। এখানেও আমরা অধিভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, কিন্তু একটি হন্টেড প্লেস আমাদের এই অনুষ্ঠানের মূল উপজীব্য। সহজ ভাষায় যদি বলি, পুরো সপ্তাহব্যাপী হন্টেড প্লেসে বসে আপনাদের কাছে উপস্থাপন করা হয় শ্রোতাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনাগুলো। ডর মানে ভয়। আমরা এই কথাটি এজন্য বলি, ডরে একটা বিশেষ পরিবেশ খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং অনুষ্ঠানে বারবার আমরা আপনাদেরকে মনে করিয়ে দিই, এই অনুষ্ঠানের যে মূল মেজাজ, অর্থাৎ আপনি যদি ভয় পেতে চান তাহলে একটা পরিবেশ কিন্তু আপনাকে এই অনুষ্ঠান শোনার সাথে সাথে আপনাকে তৈরি করে নিতে হবে, এবং সেই রেসিপিটা খুবই 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 গুরুত্বপূর্ণ। রেসিপি নিয়ে কথা হবে, ভয় নিয়ে কথা হবে, তবে সবার আগে সুমন এবং রেহানের কাছ থেকে তারা গত সপ্তাহে কুমিল্লার বাজরাতে যে গিয়েছে, যাওয়ার পথের কিছুটা নির্যাস আপনাদেরকে আমরা শোনাবো। শুরু করছি ডরের 31তম পর্ব, ডর। ঢাকা থেকে আমরা প্রথমে পৌঁছাই কুমিল্লার বাতাকান্দিতে। হাঁটতে হাঁটতে আমি আর সুমন পৌঁছে যাই ডর টিম এবং অতিথির কাছে বাজরায়। ওকে, বজরা না বাজরা রে? বাজরা। যিনি আমাদের নিয়ে এসেছেন তিনি বলে দিয়েছেন। ভাইজান, আপনি তো জায়গার নামটা আগে বলে দিলেন, বাট আমি আপনার পরিচয়টা আগে জানতে চাচ্ছিলাম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আচ্ছা। আর পেশাজীবী ভাবে এখন একদম মানে বেকার আছি, বিদেশ যাওয়ার জন্য। আমারও সুমনের মতনই, সমস্যা নেই, বলে। আজকে হচ্ছে এই বাজরাতে আমরা এসেছি, এবং মেহেদি ভাইয়ের আমন্ত্রণে আমরা বাজরাতে এসেছি, এবং বাজরাতে বসেই আজকে এই ডটটা ধারণ করব। এবং যারা রয়েছে আমরা প্রায় একটা পুরো টিম রয়েছে, তো প্রত্যেকের এক এক করে আমরা স্টোরিগুলো শুনবো। তো আমরা স্টার্ট করতে চাই মেহেদি ভাইকে দিয়ে, যেহেতু উনি এই জায়গাটা সম্পর্কে ভালো জানেন মোটামুটি, তাই আমরা ওনার কাছ থেকেই শুরু করব। এবং মেহেদি ভাই আরো একটা জায়গা আমাদেরকে কিন্তু দেখাইছে, আনারপাড়া। তো দুইটা এই জায়গাগুলোর ঘটনা কিন্তু মেহেদি ভাই আপনার কাছ থেকে আমরা জানবো। তবে তার আগে আপনার নিজের যে ব্যক্তিগত ঘটনা আছে ওটা একটু শুনি, তারপরে শেষে আমরা এটা জানি। কি বলিস? ওকে ওকে। মেহেদি ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। প্রথমে যেটা সবসময় করি, যে আপনি কি ভূত প্রেত জিন বা যাই বলি এগুলোতে বিশ্বাস করেন আগে থেকেই, নাকি কোনো কারণে বিশ্বাস করা শুরু করেছেন?
আমি ভূত প্রেত এগুলোর প্রতি তেমন একটা বিশ্বাস নাই, কিন্তু জিন বিশ্বাস করি এবং করতেই হবে, যেহেতু আল্লাহ তাআলা বলছে যে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ আছে, জিন আছে। আচ্ছা, তো সেজন্য আমি জিনকে বিশ্বাস করি। আর জিনের আচরণে আমার দেহে ক্ষতি হয়েছে, সেজন্য আমি এগুলো বিশ্বাস করি। ওকে, মানে কোনো ঘটনার কারণে? হ্যাঁ, আমার লাইফে ঘটনার কারণে আমি বিশ্বাস করি, বিশেষ করে। মানে আপনার বিশ্বাসটা পোক্ত হয় কোনো ঘটনার কারণে? হ্যাঁ। সেটা কত বছর বয়সে হবে? আমার তখন 9 বছর বয়সে, মানে আমার লাইফের সাথে যেটা হয়েছে। তো আমরা কি এটা দিয়ে শুরু করব, আপনার প্রথম যেটা আপনার সাথে ঘটেছে? ওকে, এটা দিয়ে শুরু করি প্লিজ। তাহলে আপনি আমাদেরকে একটু বলুন 9 বছর বয়সে আপনার সাথে কোথায় এবং কি ঘটে? 9 বছর বয়সে যখন আমি কিছুটা বুঝের, তেমন একটা অবুঝো না। আচ্ছা। তো আমাদের ঘরের সামনেতে ধান সিদ্ধ করার একটা জায়গা আছে, তো ধান সিদ্ধ করছে, প্রায় আগুনের তাপ এখনো আছে। তো একটা কথা বলে রাখা ভালো, মানে আমি ছোটকালে সাদা সুন্দর বলে যেটা, এরকম ছিলাম। আচ্ছা। খুবই ফর্সা ছিলাম। তো আমার প্রতি জিনের একটু আচর ছিল বেশি। ছোটকালে দেখা যেত যে আমাকে ঘরের বাইরে নিয়ে রাখতো। ছোটবেলায় আপনাকে ঘরের বাইরে নিয়ে রাত্রে রাখতো? ঘুমিয়ে থাকলে ঘরের ভিতর দেখা যেত যে আমাকে ঘরে খুঁজে পেত না, ঘরের বাইরে মাঝে মধ্যে পাওয়া যেত। জিন উঠায় নিয়ে রেখে রাখতো। বা মাঝে মধ্যে দেখা যেত যে মানে আমাদের বাড়ির পাশেই কবরস্থান আছে, পারিবারিক কবরস্থান, ওইখানে পাইতো গিয়ে খুঁজে, ওইখানেই পাওয়া যেত। এগুলো কবে হতো, মানে যখন আপনি হাঁটতে পারতেন না তখন? আমার 9 বছর বয়স, তেমন একটা অবুঝো না আবার বুঝো না কিছু। কিভাবে মানে রাতে আপনি ঘুমিয়ে আছেন অথচ দেখা গেছে আপনাকে পাওয়া গেছে কবরস্থানের এখানে বা ঘরের বাইরে, কিন্তু কিভাবে কেউ বলতে পারতো না। তো একদিন কবিরাজের কাছে গেছে, কবিরাজ পরে আমাকে তাবিজ দিয়েছিল, তাবিজগুলো আবার দিলে 2-1 দিন থাকতো, আর পাওয়া যেত না। কিভাবে হারিয়ে যেত সেটা খোঁজে পাওয়া যেত না। তো আমি একদিন দেখতেছি যে আমাদের ওই ধান সিদ্ধ করার গর্তের মধ্যে হাঁস সাঁতার কাটতেছে। আচ্ছা। তো হাঁস সাঁতার কাটতেছে, আমি ভাবলাম যে একটু। কখন দেখতেছেন এটা? তখন প্রায় আপনার দুপুর টাইম। আচ্ছা। সকালবেলা ধান সিদ্ধ করছে, তো মানে 8টার দিকে ধান সিদ্ধ করছে, তো এখনো আগুনের তাপ আছে। চাকরি দিয়ে ধান সিদ্ধ করছিল। তো আমি দেখলাম হাঁস সাঁতার কাটতেছে, তারপর হাঁসের ধরার জন্য আমি ঝাঁপ দিই, আবার দিও না, এমত অবস্থায় আমার পিছন থেকে কেউ যেন একটা থাপ্পড় মারলো পিঠার ভিতর। তো আমি আগুনে পড়ে যাই। পড়ার পর আমার সারা দেহ পুড়ে যায়, পায়ের থেকে আমার মাথার চুল পর্যন্ত। এখনো দেহের মধ্যে আমার পোড়া দাগগুলো আছে। পুড়ে যাওয়ার পরে আর কথা কথা বলতে পারি না, জিহ্বাও পুড়ে গেছিল, জিহ্বার মধ্যে আমার পোড়া দাগ কালো হয়ে আছে। তারপর আমার দাদু ডাক্তারি কোনো চিকিৎসা করায় নাই, কবিরাজের মাধ্যমে চিকিৎসা করাইছে। আচ্ছা। তো এরপর আমার লাইফে মানে ওই ঘটনা হওয়ার পর থেকে আর আমার সাথে এরকম কিছু করে নাই। তো ওখানে কি আসলেই হাঁস ছিল নাকি আপনার একটা ভুল? আমার একটা ভুল ধারণা ছিল, যে আমি যেমন দেখছিলাম যে একটা হাঁস সাঁতার কাটতেছে। আচ্ছা, আপনি এটা কিভাবে শিওর যে আপনাকে জিনই থাপ্পড় মেরেছিল বা ধাক্কা দিয়েছিল? সেটা আমি শিওর হয়েছি এভাবে যে যখন আমাকে এই পুড়ে গেছি, পুড়ে যাওয়ার পর ডাক্তারের কাছে না যাই, আপনার এই গ্রামের বলে না যে বোনাজি ডাক্তার, এই বোনাজি ডাক্তারের কাছে নিয়ে গেছে, হ্যাঁ, চিকিৎসার জন্য। তারাও সে একটু কবিরাজি জানতো, সে দেখেই বুঝতে পারছে যে আমার উপর এরকম আঘাত আছে। আর পিছনে আপনার এই হাতের থাপ্পড়ের দাগ ছিল। আচ্ছা, সেটা কি মানুষের হাতের মতো? না, সেটা মানুষের হাতের মতো একদমই না। মানে কবিরাজ দেখেই নাকি বুঝতে পারছে যে এটা জিনের আচরণ। আচ্ছা। তো পরে ছাড়া আপনার তো আগের একটা হিস্টরি ছিলই যে উনি হঠাৎ ঘুমের মধ্যে বাইরে নিয়ে। এই ঘুমের মধ্যে ব্যাপারটা অবশ্য আই হ্যাভ অ্যান এক্সপ্লেনেশন ফর দিস, ইউ নো। স্লিপ ওয়াকিং নামে একটা ফ্যাক্টর আছে, যেটা মানুষ ভিতরে ভিতরে ঘটে এবং যার সাথে ঘটে সে কিছুই টের পায় না, কিন্তু সে হেঁটে হেঁটে কোনো একটা গন্তব্যে চলে যায়। কিন্তু আমার একটা মানে আমি বলবো না এটা দিয়ে আমি বিষয়টাকে ব্যাখ্যা করতে চাই না, কিন্তু ঘটনা হচ্ছে এতগুলা মানুষ গ্রামের মধ্যে এমনিতে একটু ঘনবসতি থাকে, মানুষজন খুব সহজে চোখে পড়ে। একটা মানুষ ঘুমের মধ্যে হেঁটে যাচ্ছে, কারো চোখে পড়ছে না। জিনিসগুলো রাতেই ঘটেছে শুধু নাকি দিনের বেলা? রাতেই ঘটেছে। আমি একটা কথা বলে রাখি, আমাদের গ্রামের পূর্ব পাশে প্রায় আপনার 5-6 কিলোমিটার দূরে একটা গ্রাম, আবার আমাদের গ্রামের 1/2 কিলোমিটার পিছনে আরেকটা গ্রাম আছে। তো আমাদের গ্রামগুলো আপনার প্রায় সোজাসুজি আছে না, যে ঘনবসতি এক বাড়ির সাথে আরেকটা বাড়ি, কিন্তু আমাদেরটা হচ্ছে গ্রামের এক পাশ দিয়ে যদি ঢুকেন, প্রত্যেকটা ঘরের সামনে দিয়ে আপনি পুরোটা গ্রাম হেঁটে যেতে পারবেন। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে এইটাও একটা অনেক প্রবাবিলিটি আছে। আর নদীর মধ্যে হেঁটে যায়, মানে এটা বলে আপনি বোঝাতে চাচ্ছেন মেহেদী ভাই যে আপনি যদি এভাবে হেঁটেই যেতেন নিজে নিজে, তাহলে কেউ না কেউ দেখতই। হ্যাঁ, কারণ আপনার যেখানে আপনি যেতেন বা যে জায়গাগুলোতে যেতেন, আপনাকে অনেকগুলো বাড়ির সামনে দিয়ে যেতে হতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, যাই হোক, আমরা এই ব্যাপারটা তো এরপর বেশি ব্যাখ্যায় না যাই। আমার এই চিকিৎসা করার পরে আর কোন রকম
আমার সাথে problem আচরণ হয়। করে নাই। তো মাঝে মধ্যে ঘরে শুয়ে থেকে শুনতে পারতাম যে আমাদের ঘরের চালগুলা ভেঙে ফেলতেছে গাছের ডালা পড়ে। আমাদের ঘরের সামনে আবার জাম গাছ ছিল 3টা, অনেক পুরানো জাম গাছের ডালা পড়ে যাইতো, এরকম মনে হইতো। কিন্তু সকালবেলা ঘর থেকে বাহির হলে দেখা যেত কিছুই নাই। আচ্ছা, তো মাঝে এটা কি মধ্যে শুধু আপনি একাই মনে না, করতেন? আমাদের ফ্যামিলি সবাই বুঝতে পারতো। আচ্ছা, মনে হতো যে ডালা ভেঙে পড়ে যাচ্ছে, আসলেই পড়েনি। কিছুই নাই। এরপর মাঝে মধ্যে শোনা যেত যে ঘরের মধ্যে শুয়ে থেকে শুনতেছি যে গাছের পাতা কেউ যেন ঝাড়ু দিতেছে। আচ্ছা, আচ্ছা। তো আমরা এটা কি চালের উপরে? না না, নিচে, গাছের নিচে। আচ্ছা, আচ্ছা। কেউ যেন এই জায়গাটা ঝাড়ু দিতেছে। তো দরজা খুলে দেখা যেত যে কেউ নেই। বাসার সবাই এটা টের পেয়েছিল। আচ্ছা, আচ্ছা, বাসা সবাই টের পেয়েছে। তো যাই হোক, আপনার ঘটনাটা আসলে একটু অন্যরকম। তবে আপনি রাত্রে যে কিভাবে কার ইশারায় কোথায় চলে যেতেন, এই জিনিসটা যদি আরেকটু ক্লিয়ার হতো, বা আপনার যদি একটা স্বপ্নের মতনও মনে থাকতো যে আসলে কে আপনাকে ডাকছিল বা কি রূপে এসে ডাকছিল, স্বপ্নের মাধ্যমে না সরাসরি ডাকছিল না তুলে নিয়ে যাচ্ছিল, এই জিনিসগুলো জানতে পারলে আমাদের জন্য আরো ভালো হতো। শ্রোতা বন্ধুরা মনে হয় আরেকটু বুঝতো ব্যাপারটার আসলে গভীরতাটা। তখন তো আমি প্রায় বললাম না যে 9 এই বছর কারণে বয়সে আপনার স্মৃতিটা একটু কম। কিন্তু একটা ঘটনা হচ্ছে যেটা আপনার মানে স্মৃতি আসলে সেখানে কমের কোনো বিষয় ওঠে না, কারণ আরো পূর্ণবয়স্ক হয়ে আপনি কিছু ঘটনা মনে হয় এক্সপেরিয়েন্স করেছেন, যেটা আমরা ডট টিমের কাছে শুনেছি। সেই ঘটনাটা আসলে কি ছিল? খুব সম্ভবত আপনি তখন মাদ্রাসায় ছিলেন। হ্যাঁ, মাদ্রাসায় ছিলাম 2011 সালে। আচ্ছা, আচ্ছা, আমি কুমিল্লার সদর দক্ষিণ থানার আপনার ওই ধনাইতরি এক গ্রামে ছিলাম। আচ্ছা। ওখানে কেন ভাইয়া? ওইখানে আমি মাদ্রাসাতে ওই পড়তাম। মাদ্রাসার ওখানকার কোন আচ্ছা, একটা আচ্ছা। মাদ্রাসায় হ্যাঁ। আপনি ভর্তি হয়েছেন? হ্যাঁ। ওকে। তো ওইখানে লজিং, ওই এলাকার সবগুলো মাদ্রাসাতে লজিং সিস্টেম, মানে হ্যাঁ, মাদ্রাসায় কোনো বোর্ডিং নাই, গ্রামের মানুষ খাবার দিত ছাত্রদের এক এক ঘরে এক একজন। ঘটনাটা হচ্ছে ঘটনাটা রাত্রেবেলা লজিং থেকে খানা নিয়ে আসছি, আনার পর খাবার খাওয়ার পরে আমাদের হুজুর ডাকতেছে যে 10 জন ছাত্র ডাকছে। আচ্ছা। তো 10 জন ছাত্রকে ডাকার পর জিজ্ঞেস করলাম যে হুজুর কি জন্য? বলতেছে যে এক বাড়িতে আমরা বাড়ি বন্ধ করব, তোমরা ওইখানে যেতে হবে। তো এরপর আমরা গেছি, যাওয়ার পরে ওই বাড়ির চারপাশে 2 জন করে 8 জন, বাড়ির মাঝখানে 2 জন দাঁড়িয়েছিল। হ্যাঁ, 5 জনে আপনার বোতলের মধ্যে এই কবজ। আমি একটু ক্লিয়ার হই, আপনারা বাড়ি বন্ধ করবেন মানে বুঝলাম না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা মানে হিন্দু ধর্মেও আছে, ইসলাম ধর্মেও আছে, এবং বিভিন্ন ধর্মে আছে যে যে কোনো ইভেন এখনো এই মডার্ন যুগে অনেক কনস্ট্রাকশন করা বাড়ি হওয়ার পরে বাড়িতে লোকরা উঠে না, তার আগে বন্ধন করিয়ে নেয়, এবং যে কোনো তাছাড়া রকম কুদৃষ্টি বা কোনো কিছু যেন ঢুকতে না পারে। তৈরি করার, বাড়ি তৈরি করার আগেও কিছু নিয়ম কানুন এবং হয়তো এরকমও অনেক পালন করা হয়। আছে, গুজব আছে যে যতদিন পর্যন্ত এই বন্ধনটা না করানো হয় বা বন্ধকটা না করানো হয়, হয়তো একজন লেবার মারা যাচ্ছে পড়ে গিয়ে, বা একটা বাচ্চা পড়ে গিয়ে ব্যথা পাচ্ছে, এই তার ধরনের মানে ঘটনা হচ্ছে ঘটতে যে থাকে। আপনি আপনার হুজুরের সাথে কোনো একটা বাড়িতে যাচ্ছেন, যেই বাড়িতে অশুভ কোনো কিছু হ্যাঁ। আছে, সেই জন্য বাড়িটা প্রোটেক্ট করার জন্য, বাড়িটা বন্ধ করার জন্য যাচ্ছেন। ওকে। এর দিকে গেলেন আপনারা? তখন রাত্রে 11:30 হবে। আচ্ছা। ওকে। 5 জন দাঁড়ায় আজান দিবে, বাড়ির চারপাশে ঠিক 4 জন, মাঝখানে একজন। আচ্ছা। 5 জনে আজান দিবে, যেন এক পাশে যে আজান দিচ্ছে তার আজানটা যেন অপর পাশে সে শুনতে পারে। আচ্ছা, আচ্ছা, মানে মানে এক একভাবে সুরে, টোটাল একসাথে। বাসাটা যেন কভার করে ফেলে আজানের সুরে। হ্যাঁ। আচ্ছা। এরপর আর 5 জন কাচের বোতলের মধ্যে আপনার এই হুজুরে লেখা দেওয়া কবজ আছে। আচ্ছা। ওই কবজ মাটির নিচে খুলে রাখতে হবে। তো আমি যে পাশটাতে দাঁড়িয়েছিলাম ওই পাশটাতে অশুভ আচরণ বেশি ছিল। আপনার দায়িত্ব কি ছিল? আপনি আমি আজান দেওয়ার দায়িত্বটা। তো আমার পাশে আপনার বাথরুমটা ছিল, আর বাঁশের জার আছে, মানে বাঁশ বাগান আছে। তো ওইখানে আমি আজান দিতেছি, দেওয়ার মাঝখান দিয়ে যখন একটু কাশ আসছিল, একটু থাইমা যাওয়াতে আমার মাথার উপর একটা থাপ্পড়ের দেওয়ার মতো একটা ইয়া পাই, যেন কেউ যেন আমার জোরে একটা থাপ্পড় দিছে, মাথার নিচের দিক চলে আসে আমার। আচ্ছা, আচ্ছা। তো সাথে সাথে হুজুরে দেখতে পারছি বিষয়টা, দেখে আমার এখানে আসছে। ওকে। আইসা আমার এখানে দাঁড়ায় থেকে কিছুক্ষণ আমাকে ফু দিছে, দোয়া পড়া। এরপর আবার হুজুরের বাড়ির চতুর্পাশে আপনার সরিষা পড়া ছিটাই দিতেছে। আচ্ছা। তো ওই দিন থেকে আমার পিছনে ওই জিনটার আঁচড় লাগে। ছোটকালে আমার যেটা ছিল সেটা শেষ, আবার আমার এই ছাত্র বয়সে এটা আবার লাগে। আচ্ছা। তো ওই দিন যখন এই আঁচড়টা লাগার পর আবার কাজ শেষ, ওইখানে বাড়িটা বন্ধ করে আমরা মাদ্রাসায় চলে আসছি। আসার পরে আমি সবাই ঘুমিয়ে পড়ছে, আমার ঘুম হইতেছে না, যেন শরীর যেমন একটু ভার লাগতেছে, মানে ক্লান্ত লাগতেছে এরকম। তো আমি হুজুরের কাছে গিয়ে বললাম যে হুজুর, মানে আমার শরীর এরকম খারাপ লাগতেছে। তো হুজুর আবার জায়গা দিছে। জায়গা দেওয়ার পর, আর তখন রোজার মাস ছিল, কথাটা বলে রাখা ভালো, রোজার মাস ছিল। আবার রাত্রের 3টায় উঠে গেছি আমরা, ওইটা সবাই আবার ওই লজিং বাড়ি থেকেই রাত্রে গিয়ে খাবার আনতাম। আচ্ছা।
তো আমার লজিং বাড়িটা ছিল আপনার এই চতুর্পাশের জমি, মাঝখানে একটা রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে যেতে হতো। ওনার বাড়িটা খুব দূরে। তো লজিং এ যাইতেছি খাবারের জন্য, আপনার এই যাওয়ার রাস্তায় দেখতেছি আমার ডান পাশে আপনার একটা বিড়াল টাইপের আসছে, আইসা কিছুক্ষণ আমার সাথে হাঁটছে। হাঁটার পর আমি এটা তাড়ানোর চেষ্টা করছি, তো আর তাড়াই নেই। আচ্ছা, চলে যাই। যাওয়ার পর আপনার সামনে গিয়েই দেখি যে মানুষের মতো আকৃতিটা, আকারটা, কিন্তু সেটা হচ্ছে আপনার একটা গাছের উপর। ওই বিড়ালটাই? ওই বিড়ালটা নাই, বিড়ালটা কিছুক্ষণ পর আমার পিছন থেকে আর নাই। আচ্ছা আচ্ছা। তো এরপর আপনার একটু সামনে যাওয়ার পর একটা গাছ, আপনার মেহগনি গাছ আছে না, কাঠ গাছ, মেহগনি গাছ আর বেল গাছ আছে পাশে। আচ্ছা, বেল গাছের উপর একটা পা আর মেহগনি, দুইটার দূরত্ব প্রায় 12 হাত হবে। একটা পা আপনার এই মেহগনিতে আর একটা হচ্ছে আপনার এই বেল গাছের উপর। তো এটা দেখতে কিছুটা মানুষের আচরণ, কিন্তু একটা ছায়ার মতো দেখা যাচ্ছে, পুরোটাই মানুষ বোঝা যাচ্ছে না। আচ্ছা। তো আমি দেখে অনেকক্ষণ তাকিয়ে আছি। ওইটার পাশে যাওয়ার পর আমাকে বলতেছে যে আমার নিচ দিয়ে যা। ওকে। শব্দ পাচ্ছি যে মানুষের কথা। আপনি ভয় পাননি? আমি দেখে ভয় পাইনি, কারণ আমি ওই যে হুজুর রাত্রে আমাকে জায়গা দিচ্ছে, জায়গা দেওয়ার পর মানে হুজুর বলছে যে তোমার কোনো সমস্যা হবে না, তখনই আমাকে বলে দিচ্ছে। তো ওই আমার তেমন একটা ভয় লাগে না। আর ভোর রাত্রে তো মানুষ চতুর্দিকে জেগে আছে, তাও সেজন্য একটু ভয় কম লাগছে। আচ্ছা আচ্ছা। তো আমাকে বলতেছে নিচ দিয়ে যাওয়ার জন্য। তো আমি বলছি যে কেন নিচ দিয়ে যাব? আর দেখিও না, মানুষও দেখি না, যেন একটু ছায়া দেখতেছি। পরে আমি কি করলাম, আর নিচ দিয়ে যাইতে চাই না। তো আমাদের সাথে আবার আপনার এই ছোট টর্চ লাইট ছিল, যেগুলো গ্যাস লাইটের মতো আগুনে জ্বালানো যাইতো। তো ওইটার আগুনটা জ্বালাইছি, জ্বালানোর পর ধোয়া পড়ছি, পড়ার পর দেখতেছি নাই। তো আবার লজিং বাড়ি থেকে খাবারটা নিয়ে যখন আবার বাটি দিয়ে করে আসতেছি, ডর মানে ভয়। আবার লজিং বাড়ি থেকে খাবারটা নিয়ে যখন আবার বাটি দিয়ে করে আসতেছি, তখন সামনে এসে দেখতেছি আপনার এই মুরগি। আচ্ছা। মুরগি বাচ্চাগুলো অনেক নিয়ে বসে আছে। ইন্ডিয়ার বর্ডার সাইড তো অনেক সময় দেখা গেছে ইন্ডিয়া থেকে মুরগির বাচ্চা নামানো হয়। তো আমি বুঝছিলাম যে ওইরকম কিছু হতে পারে। তো আমি চাইছিলাম যে একবার মুরগির বাচ্চাগুলো ধরি। তো যখন ধরতে গিয়েছি তখন দেখি যে এগুলো নাই, আর একটু সামনে চলে যায়। তো প্রথম তো যখন গেছি আমি বুঝতে পারিনি জিনিসটা, দ্বিতীয়বার আবার এগুলো ধরতে যাই, এই বাচ্চাগুলার। এরপর দেখতেছি যে নাই। তো নাই। তো হুজুর আবার আমাকে যে বলছিল না যে আমার কোনো সমস্যা হবে না, নিশ্চিত তো হুজুর আমাকে জেরে দিছে, উনি বুঝতে পারছে যে আমার উপর আচরণ আবার পড়তে পারে। তো তখন আবার আমার খেলা আসছে যে আমি নিশ্চিত কোন একটা বিপদের মধ্যে যাইতেছি। তো তখন আমি আবার দোয়া পইরা মাদ্রাসার রাস্তায় চলে আসি। তো এরকম করে প্রায় আমার সাথে এই রাস্তার মধ্যে 3-4 দিন এরকম আচরণ করছে। প্রথম দিন আচরণ করছে আর আমি হুজুরের সাথে বললি না এই বিষয়টা। দ্বিতীয় দিনের দিন আমি হুজুরে এসে বলছি, হুজুর আমার রাস্তার মধ্যে এরকম ডিস্টার্ব হয়, এরা আমার সাথে এরকম আচরণ করে। তো হুজুর বলছে যে ঠিক আছে, যদি এরকম আচরণ করে থাকে তো আমাকে হুজুর দোয়া শিখিয়ে দিছে, তো ওই দোয়াটা তুমি পড়া শরীরের মধ্যে একটু ফুদিও, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা। তো আমি ওই দোয়াটা পড়ে রাস্তা দিয়ে আসতাম যাইতাম। 4-5 দিন এরকম করার পর আর করে নেই। লাস্ট আমি যেদিন মাদ্রাসা থেকে চলে আসবো, হুজুরের সাথে আমার একটু তর্ক বিতর্ক হয়েছিল, তো আমি মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসবো। আচ্ছা। তো ওই দিন রাত্রের বেলায় আমার সাথে আবার এরকম একটা আচরণ হয়। হচ্ছে আপনাদের মাদ্রাসার ওই বাথরুম থেকে, আর হচ্ছে এখানের পাশেই পারিবারিক কবরস্থানটা খুব কাছাকাছি। আচ্ছা। তো এর মাঝখান দিয়ে আপনার রাস্তার উপর যেন শুকনা জায়গায় মাছ লাফাইতেছে, পুকুরের সাইডে শুকনার মধ্যে মাছ লাফাইতেছে। তো হুজুরদের সাথে ঝগড়া ছিল, সেটার আমার মনে নেই এখন। মাছ ধরার মনোযোগিতা চলে আসছে। তো মাছ ধরতে গেলাম, যাওয়ার পর দেখি যে মাছ একটাও ধরতে পারি না। আচ্ছা। মাছ ধরতে যাই যেন ফাল মেরে পানিতে পড়ে যায়। আচ্ছা। তো এরকম করে অনেকক্ষণ চেষ্টা করার পরে তারপর আবার ওই দোয়া পড়লাম যে আমার নিজের ভিতরে আবার এই জিনিসটা বুঝে আসছে যে আমার মনে হয় ও আমার পিছন ছাড়বে না। আচ্ছা। নিশ্চিত আমার কোনো। তারপরে ঘটনাটা কি ঘটলো আমি আসলে জানতে চাচ্ছি। এরপর মাছ ধরার এখান থেকে চলে আসছি, আইসা আমি ওই মাদ্রাসা থেকে একদম বাড়িতে চলে আসি। ওইখানে আর আমার সাথে তেমন কিছু হয়নি। মেহেদী ভাই, আপনার স্টোরি গুলোর মধ্যে একটা জিনিস আমার মনে হচ্ছে যে আপনার কি মনে হয় না যে আপনি জিনে খুব বেশি বিশ্বাস করেন এবং আগে থেকে ভীতু বলে আপনি খুব বেশি ভয় পেয়ে যান? কারণ আপনার উপরে যে এফেক্ট গুলো এসেছে, ফার্স্ট অফ অল আমি বলবো আপনাকে আগুনের ভিতর ফেলে দেয়া, এই ব্যাপারটা আমি এখনো আসলে বুঝতে পারছি না যে আপনাকে আগুনের ভিতর আসলেও কি জিন ফেলেছে না মানুষ বা অন্য কেউ। মানুষ আমার মনে হয় না যে ফালাবে। ওখানে কি কেউ ফেলার মতো ছিল না? সেখানে কেউ ছিল না আসলে। সুমন, কে কার কখন শত্রু হয়ে যায় আমরা জানি না। না, আমার আরেকটা বিষয় হচ্ছে যে এটা যদি মানুষের উপস্থিতি আমি বাদই দিলাম, এমন হতে পারে যে একটা বাচ্চা 9 বছর বয়স তখন যাচ্ছে, হাঁস দেখে ধরতে যাচ্ছে, মানে তার ব্যালেন্স হয়তোবা কোনো কারণে নাই, ইমব্যালেন্স হয়ে গেছে। ডাক্তার তো কনফিউজ করে দিল। এখন পিঠের দাগটা কনফিউজ করে, এই কনফিউশনটার জন্যই হয়তোবা মেহেদী ভাইকে আমরা
এক্স্যাক্টলি। কিন্তু আমি মানে ভাবছিলাম যে এক্সপ্লেইনেবল আর কি। তো এই যে আপনি এখন যে এটা বললেন যে আপনি মাছ ধরতে পারছিলেন না কোনোভাবেই, মানে অনেক চেষ্টা করছি, মাছগুলো ধরতে পারি না। আচ্ছা, এরপরে আপনি চলে আসলেন, কোথায় চলে আসলেন? আপনার নিজের বাড়ি? নিজের বাড়িতে ওই দিন রাত্রে চলে আসি দাউদকান্দিতে। আচ্ছা, এরপরে আপনার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটে? এরপরে আর এখন আমার সাথে এরকম ঘটনা ঘটে নাই, তবে মানে আরেকটা হিস্ট্রি, গত বছর আমি একটা কর্মজীবীতে লিখতেছিলাম। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে আমাদের গ্রামের আপনার এই 100 কানি জমির পানি দেওয়া, যেটাকে বলা হয় আমাদের গ্রামের ভাষায় স্কিম, ধান খেতে পানি দেওয়া। তো আমি নদী থেকে পানি দিতাম মোটরে। আমাদের গ্রামের ঈদগাহ আছে, 2 গ্রামের একটা ঈদগাহ আছে। এই ঈদগাহটা এমনি অশুভ, মানে এখানে সাপুরে আসে, আইসা তারা পর্যন্ত ভয় পায় এখানে সাপ তোলার জন্য। আচ্ছা আচ্ছা। তো প্রথম দিন যখন আমি এটা স্টার্ট করলাম, করার পর আপনার ড্রেনের মধ্যে অনেক পাতা পোতা জমে থাকে, তো এগুলা পরিষ্কার করার জন্য আমি এদিকে আসি। ঈদগাহর কোনার মধ্যে বসে থেকে আপনার এগুলো পরিষ্কার করে এইসব বসে আছি, যে দেখি পানি যদি এখানে আসে, তারপর আমি এই জায়গাটা ক্লিয়ার হলে আমার বয়স শেষ, আমি চলে যাবো, মানে জমিনে পানি নেমে যাবে। যে এই জায়গাটা ক্লিয়ার না করি তাহলে ড্রেন ফাইটা আপনার পুরো রাস্তা নষ্ট হয়ে যাবে। এই জন্য এখানে এসে জায়গাটা পরিষ্কার করছি, তখন প্রায় আপনার 2:30 বাজে, রাত্রে 2:30 বাজে। আচ্ছা। আর এছাড়াও মানে এটা শিওর এই এলাকাটার মধ্যে প্রায় 45টার উপরে জিন আছে। আচ্ছা। এখন পর্যন্ত এখানে মানুষরা আচরণ করে এরা, তবে এরা খারাপ কোনো ক্ষতি করে না মানুষের। যদি মানুষ অপবিত্র থাকে তাহলে তাদের ক্ষতি করে। তো আমি কি হলো, আমি এখানে কোদাল কাঁধে নিয়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম। তো আমার একটা বাজে অভ্যাস আছে, আমি সিগারেট খাই মাদ্রাসা ছাড়ার পর। তো সিগারেট খাইতেছিলাম, এমন সময় আমি ঈদগার ঠিক মিম্বরের দিকে আমার চোখ যায়। শুনছি এখানে একটা খারাপ জিনিস আছে, ওইখানে চোখ যায়। যাওয়ার পরে আমি দেখলাম যে ওইখানে মানে একটা ছায়া বসে আছে কিছুক্ষণ, আবার দেখা যাচ্ছে ঈদগার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে হাঁটাহাঁটি করতেছে। তো মানে তখন ওই জায়গাটা থেকে একটা বাজে খুব দুর্গন্ধ আসে। এবং আমি দেখতে পাচ্ছেন সেই ছায়াটা পায়চারি করছে। হ্যাঁ। তো আমি আবার এইসব জিনিসটা খুব মানে কমই বিশ্বাস করি, যে ভূত পেত, কিন্তু জিন বিশ্বাস করি। তো অনেকে বলেন যে ভূত পেত আসলে নাকি এরকম দুর্গন্ধ আসে। আচ্ছা। জিনের তো আর দুর্গন্ধ আসবে না, তাই ভাবলাম হয়তো কারো বাথরুম থেকে, এরকম গ্রামাঞ্চল তো, হয়তো কারো বাথরুম থেকে গন্ধ আসতেছে। তো ঈদগার ওদিকে অনেকক্ষণ তাকায় থেকে মানে আমার কাঁধ থেকে কোদালটা পড়ে যায়। আচ্ছা। কাঁধ থেকে যখন কোদালটা পড়ে যায়, পড়ে যাওয়ার সাথে সাথে আমার কোমরে মোবাইল ছিল, আমার যে কাজের ছেলে ছিল হাকিম, ও ফোন দেয়। ফোন দেওয়ার পর মানে আমার হুশ মানে জ্ঞান ফিরে চলে আসে। পরে ফোন রিসিভ করে আমি কথা তেমন একটা বলতে পারতেছি না। ওই দিন আমি বেশি ভয় পাই, আমার লাইফে বেশি ভয় পাই ওই দিন। পরে আমি বলতেছি যে হাকিম, আমি ঈদগার এখানে আসি, আমার অবস্থা খুব খারাপ, তুমি আসো। আচ্ছা। এ আসতেছে, আসার সময় একই অবস্থা, এই নাকি দেখছে আবার ওই যে যেই রাস্তাটা আসবে, আসতে উঁচু থেকে নিচে নামতে হয়, আবার উপরে উঠতে হয়, মানে একটা খাল আছে, খালটা পার হয়ে আসতে হয়। তো এখানে আসার পর নাকি সে দেখতেছে খালের ভিতর আপনার মুরগির বাচ্চা অনেকগুলি। আচ্ছা। তো ওর খুব ইচ্ছা এগুলো ধরবে। ও বলতেছে যে এগুলা না ধরে আগে আমাকে নিয়ে যাক, আমাকে এখান থেকে নিয়ে তারপর দুজনে তাড়াহুড়া করে ধরে নিয়ে যাবো। তো আর এগুলা না ধইরা মানে এগুলার বিরক্ত করে নাই, বিরক্ত না করে চলে গেছে আমার এখানে। আচ্ছা আচ্ছা। আমার এখানে গিয়ে বলতেছে, ভাই এরকম, আমার বয়স অনেক বড়, তাও আমাকে আপনি করে বলতো, ভাই রাস্তার মধ্যে এগুলা দেখছি, আসেন আমরা গিয়ে ধরবো। পরে বললাম যে দেখো এগুলো এমনিতেই জায়গাটা খুব খারাপ, আমরা এগুলো ডিস্টার্ব না করে আমরা অন্য রাস্তা দিয়ে চলে দেখি। ওই দিন রাত্রে আর মোটর স্টার্ট দিই নাই, গিয়ে ঘুমিয়ে পড়ছি। এরপর আরো একদিন সেম এরকমই একটা এই ঘটনাটাই হয়, সেম একইভাবে। এটার কি আপনার উপরে কোনো এফেক্ট আসে? কেউ আপনাকে কোনো মানে মারধর করা বা আপনার কোনো ক্ষতি করা বা আপনার কাছে কিছু যাওয়া? হ্যাঁ, এরকম কিছুই হয়নি। এবং এই জিনিসগুলো, এই ধরনের ব্যাপারগুলো এখন আপনার সাথে ঘটছে মাঝে মাঝে? এখন আর ঘটতেছে না, গত বছরই জায়গাটা, গত বছরই লাস্ট আপনার সাথে। তবে এখন ওই যে বললাম না যে আমাদের পাশে আনার পাড়টা, এখানে কিছু হিস্টোরি মাঝে মধ্যে চোখে পড়ে। আচ্ছা, মানে এভাবে আমার ক্ষতি করে না। তো মোটামুটি আপনার সব এক্সপেরিয়েন্স আমরা শুনে ফেললাম। এবারে আমাদেরকে একটু বলবেন মেহেদী ভাই, এই যে জায়গাটা আমরা এখন আছি, এই বাজরা, ঠিক আছে, এবং একটু সামনেই আপনাদের এলাকাটা আনারপাড়া, তো এই দুটো এলাকা সম্বন্ধে আমরা খুব অনেক কিছু শুনেছি। আমি সুমন ডটিমের কাছে শুনেছি, এবং স্পেশালি আপনার কাছে শুনেছি আনারপাড়ার ব্যাপারে। আমাদের এই বাজরায় এসে আজকে বসার মূল কারণ হচ্ছে দুটা। নাম্বার 1, এখানেও কিছু ভুতুরে ব্যাপার আছে, অবশ্যই থাকতেই হবে, যে কারণে ডর আজকে এখানে এসেছে, ডর টিম। আর আরেকটা কারণ হচ্ছে যে এই জায়গাটা আসলেই নীরব এবং আসলেই অন্ধকার এবং আসলেই কেমন যেন একটা ব্যাপার আছে, তাই না দোস্ত? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যে জায়গাটার মধ্যে বসছি এই মুহূর্তে, যে গাছটার এদিকে আছি, এই গাছটাও দেখতে কেমন একটা ব্যাপার, ইরি ফিলিংস আছে এটা। এবং আপনি বলেছিলেন এই গাছটার আশপাশ দিয়ে যাওয়ার সময় মানুষজন, বিশেষ করে জেলে যারা রয়েছে, তো একটু শুনি আসলে ঘটনাটা কি এই জায়গার। এমনিতে তো আমরা দেখতেছি মানে চতুর্পাশেই
মানুষের জমি জমা শুধু ভুট্টা ক্ষেত আর ধান ক্ষেত, আর এই গাছটা এখানে শুধু একাই। আচ্ছা। আর এই জায়গাটাতে জেলেরা মাছ বেশি পায় এখানে আসলে। আচ্ছা আচ্ছা। প্রায় আপনার 8-10টা গ্রামের লোক এখানে বিশেষ করে রাত্রে ঘুরে মাছ ধরে। তো আমাদের এক বড় ভাই আবু কালাম করে নাম, ওর কাছ থেকে এটা আমার শোনা বিষয়। আমি আমার আম্মার কাছ থেকে এখানে একটা ঘটনা শুনছি, আর জেঠাতো ভাইয়ের কাছ থেকে ঘটনা শুনছি। কিরকম ঘটনা? আমি জেঠাতো ভাইটাই আগে বলি। জেঠাতো ভাই আপনার ওরা মাছ ধরতে আসতো, দুজন মাছ ধরতে আসতো। একজনের পিছনে আপনার গ্রামের ভাষায় যেটা বললি আমরা লগি বলে, মানে বাঁশের ডালা, আর একজন টেডা হাতে সামনে লাইট নিয়ে থাকে। তো এরা এখানে মাছ ধরতে আইসা অনেক বড় মাছ দেখলো, দেখার পর মাছের উপর গাই দেয়, কিন্তু টেডাটা উঠানোর পর দেখতেছে আর মাছ নাই। অন্য কোথাও যদি সত্যিকারী মাছ হতো সেখানে গাই দিলে দেখা গেছে যে মাছটা থাকে, অনেক পানির লাড়াচাড়া দেয়, অনেক শব্দ করে। তো এখানে রক্তারক্তির ব্যাপারও তো থাকে, কিন্তু এখানে সেটাই কিছুই হচ্ছে না। তারা ভাবলো যে মনে হয় মাছের উপর পড়ে নাই, একভাবে ভেঙে গেছে, মিস হয়ে গেছে আর কি। তো একটু আবার সামনে গিয়ে এরকম দেখলো, দেখার পর আবার গাই দিল, দেওয়ার পর দেখতেছে যে মাছ নাই। তৃতীয়বার আবার যখন গাই দিতেছিল তখন মাছ শব্দ করে বলতেছিল যে আমাকে আর মারিস না, যদি আমার উপর আঘাত করস তাহলে তোদের ক্ষতি করব। মাছ বলছে আমাকে আর মারিস না, যদি আমার উপর আঘাত করস তাহলে তোদের ক্ষতি হবে। তো এই কথা শুই না তারা দুইজনই ভয়ে নাকি আতঙ্ক হয়ে যায়। ওই রাত্র আর তারা মাছ ধরে না, চলে যায়। ও আরেকদিন মাছ ধরতে আসে এখানে। মাছ যে মাছগুলো ওরা ধরতেছিল সেগুলো হচ্ছে আপনাদের শৈল মাছ বলে। তো মাছ অনেক মাছ ধরতেছে, ধরতে ধরতে নৌকার আপনার যে নিচের মাচার নিচের জায়গাটা পুরোই ভরে ফেলছে, তাদের আন্দাজ যেটা মনে হচ্ছে যে পুরো জায়গাটা ভরে ফেলছে। মাছ ধরতে ধরতে সকালবেলা দেখা গেছে যে 8-10টা মাছ ছাড়া আর মাছই নেই। অনেক মাছ ধরা হয়েছে সারা রাত্র, তারা অনেক ক্লান্ত ছিল মাছ ধরতে ধরতে। এইখানে ওদের বিষয়টা এটা। আর আমার আম্মুর কাছ থেকে শুনছি, আমার আম্মুর নানির বাড়ি এই বাজরা গ্রামে। তো আম্মু যখন ছোটকালে আমার নানির সাথে ওরা এখানে বেড়াতে আসতো, যদি সন্ধ্যা হয়ে যেত তো মাঝে মধ্যে নাকি দেখতো যে এখানে মানুষ মাটি দিয়ে কেউ ঢিল মারতেছে, কিন্তু মানুষের কোনো আচর খুঁজে পাওয়া যায় না। তারপর আপনার এদিক দিয়ে যখন বর্ষাকালে নৌকা চলাচল করে রাত্রেবেলা ভয়ঙ্কর ডাক শোনা যায় যে পিছন থেকে কেউ ডাকতেছে, এখানে আসো, দাঁড়াও, আমাদের সাথে থাকো, এরকম ডাকছে এই জায়গাটা। তো যাই হোক, এইসব কারণেই একটা জায়গার আসলে বদনাম বা সুনাম যাই বলি না কেন হয়ে যায়। এবং আমাদের কাছে সুনাম, কারোর কাছে বদনাম, অনেকের কাছে এটা বদনাম, এবং কারো কাছে আবার শুধুই মানে কি বলবো যে একটা ঘটনা বলেই ফেলি এরকম, তাই না, যে যাবো একদিন এখানে। তো যাই হোক, সেটা কোনো সমস্যা না। তো আমরা আজকে অনেক কিছু জানলাম। অনেক ধন্যবাদ মেহেদী ভাইকে যে আপনার নিজের কিছু ঘটনা বললেন এবং এরকম একটা জায়গায় আমাদের সবাইকে নিয়ে আসছে। আসলে জায়গাটা বস অসম। তবে একটা কথা বলতে পারি মেহেদী ভাই, এবার চলেন আমরা যে আরো যারা রয়েছেন তাদের ঘটনাও কিন্তু একটার পর একটা বেশ ভালো কিছু ঘটনা আছে আমরা যতটুকু জানি। চলেন আমরা সবাই এই ঘটনা শুনি। এতক্ষণ গল্প শুনলাম অনেকগুলো, আর গল্প শোনাই আমাদের কাজ। যে গল্পগুলোকে মাঝে মাঝে গল্প বললে আমাদের শ্রোতা বন্ধুরা একটু খেপে যায়, তাই আবারও বলছি, সত্যি ঘটনা অবলম্বনে সত্যি ঘটনার গল্পগুলো যাদের সাথে ঘটে গেছে তাদের কাছ থেকে শুনি। কিছু অদ্ভুত ঘটনা আমরা শুনি, তাই না? তো এখন আরো একবার আমরা দ্বিতীয়বারের মতো আরো একজনকে পেয়েছি এই জার্নিতে যুক্ত হয়েছেন। এই পর্যন্ত ডরে 2জন গেস্ট হলো আমাদের, যারা আমাদের কাছে আবারও কন্ট্যাক্ট করে আবারও নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে আবারও এসেছে। একজন ছিল এমজেডএস সুফল, আমাদের সাথে ছিল গতবারও। তো এবার আমাদের সাথে এসেছে জসিম ভাই। ওকে জসিম ভাই, আপনি যেহেতু পরিচিত আমরা হয়ে গেছি ডর পরিবারের সদস্য, তো আমরা নতুন করে ইন্ট্রোডাকশনে নাই গেলাম, সেটাই আমরা আপনার ঘটনাতেই চলে যাই। আবু জুবায়ের জসিম, রাইট? ফুল নেম। আজকে জসিম ভাইয়ের সাথে আমার অফেয়ারে কথা হয়েছে। একটা জিনিস শুনে আমি জানি না, আমি খুব খুশি হয়েছি। সেটা হচ্ছে আজকে উনি যেই ঘটনা আমাদেরকে বলবেন, সেই একটা ঘটনা এসেছে সুদূর কলকাতা থেকে, যে কিনা ডরের প্রত্যেকটা এপিসোড ডাউনলোড করে শোনে এবং তার খুব ইচ্ছা এখানে আসার, কিন্তু কলকাতা থেকে আসতে পারছে না বিধায় বন্ধু জসিমকে সে তার গল্প লিখে পাঠিয়েছে এবং সেটাই আজকে উনি আমাদের সাথে শেয়ার করবেন। এইখানে তুই যখন এই কথাটা বললি আমার মনে হয় একটু বলে নেওয়া ভালো। আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের পেজে অনেকেই লিখছেন দেশের বাইরে থেকে, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, কলকাতা থেকে। আমার পেজে অনেকগুলো রিকোয়েস্ট আছে, অনেক ঘটনা আমাকে লিখে পাঠিয়েছে যে ভাই আমাদের তো আসা সম্ভব না, আমরা কি করতে পারি। সো আমি ওনাদেরকে বলেছি, যেটা সবাইকে বলি, যে আপনারা কিছুদিন অপেক্ষা করুন, আমরা অবশ্যই আপনাদের জন্য কোনো
একটা ব্যবস্থা করতে যাচ্ছি। রাইট। আর যদি আমি অনেককে এভাবে বলেছি যে আপনারা চাইলে আপনাদের গল্পের একটা সারমর্ম বা সুন্দর করে লিখে পাঠাতে পারেন, আপনাদের নাম মেনশন করে আমরা হয়তো গল্পগুলো বলবো। সেই ধরনেরই হয়তো আমরা কিছু একটা রাইট আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি যেন আপনাদের ঘটনাটা অ্যাটলিস্ট সবার সামনে উঠে আসে। রাইট। ওকে জসিম ভাই, শুরু করি। হ্যাঁ শুরু করি। আমি এখন যে গল্পটা বলবো সেটা আমার এক ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, ওর বাড়ি কলকাতা। কলকাতাতে প্রতিটা এপিসোড ও ডাউনলোড দিয়া গল্পগুলো শুনে। ওনার নামটা কি? ওর নাম হচ্ছে সঞ্জু দাস। আচ্ছা আচ্ছা। তো গল্পটা হচ্ছে এরকম, একদিন মানে ওর পাশের বাড়ি একটা অনুষ্ঠান হয়, মানে পাশের বাড়ি বলতে ভুল হবে, পাশের গ্রামে। আচ্ছা আচ্ছা। তো পাশের গ্রামে কীর্তনে গেছে, কীর্তন দেখতে দেখতে মানে রাত 11টা কি 12টা বেজে গেছে। ওই সময়টা ও বাড়িতে ফিরতেছে। ও বাড়িতে ফিরতে হলে সাথে একটা শ্মশান ঘাট বাজে, মানে পথে একটা শ্মশান ঘাট পড়ে। ওই শ্মশান ঘাটটার নাম হচ্ছে আরিয়াদহ শ্মশান ঘাট। আচ্ছা। কলকাতার পাশে। আচ্ছা। তো ওখান থেকে আসতেছে এখন দূরে তাকাইয়া হাঁটতেছে, সামনে দেখতেছে যে একটা মেয়ে হাঁটতেছে আর নুপুরের শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা। এখনো মনে করছে হয়তো এখানে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে এসেছে মেয়েটা, হয়তো রাস্তায় একা একা যাচ্ছে। হঠাৎ করে আবার তাকাই দেখি মেয়েটা নেই। আচ্ছা, ওনার সামনেই ছিল, একটু সামনে ছিল, কিছুটা সামনে ছিল। তখন মনে করছে যে হয়তো আমার ভুল ভ্রান্তি হয়েছে, এই কারণে আমি এটা দেখছি। এই কারণে হাঁটতেছে হঠাৎ করে দেখে পিছনে কিসে জানি একটা আওয়াজ হচ্ছে। পিছন ফিরে তাকায় দেখে কিছু নেই। আচ্ছা। ওর মনের ভিতর একটা ভয় ঢুকে যায়। ভয় ঢুকে যাওয়ার পর ও মানে ওর সমস্ত শরীর ফুলে যায় ভয়ে। তো আবার হাঁটতে থাকে, হাঁটতেছে হঠাৎ করে দেখে যে ওই যে শ্মশান ঘাটে একটা চিতা জ্বলতেছে, মানে কেউ একটা লাশ পোড়াচ্ছে এরকম একটা দেখছে। দেখে গিয়ে পাশেই একটা বাচ্চা প্রচুর কাঁদতেছে আর পাশে চিতাটা জ্বলতেছে। আচ্ছা, ওই জ্বলন্ত চিতার পাশেই একটা বাচ্চা কাঁদছে। হ্যাঁ। তো ওইটা দেখা ও আস্তে আস্তে কইরা শ্মশানের ভিতরে ঢুকে যায় যে এত রাত্রে এখানে কে আবার মারা গেল, কাকে আবার পোড়াচ্ছে। হয়তো মনে করছে যে অনেক দূর থেকে কোনো গ্রামের আইনে জায়গায় পোড়াচ্ছে, তো একটু দেখতে যায়। তো ভিতরে ঢুকে কেবল দাঁড়াইয়া বাচ্চাটা বলছে তুমি কাঁদতেছো কেন? ধাপ ধাপ করে আগুনগুলো লিভা গেছে, সাথে সাথে শ্মশান ঘাটের আগুন সব লিভা গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও ভয় পেয়ে যায় যে আমি কি দেখলাম। এরপরে দেখে যে ওই বাচ্চাটা ওর পাশে একটা গাছের মাথায় উঠা ডাকতেছে যে উপরে এসো। ও দেখা আরো ভয় পেয়ে যায়। বাচ্চাটা কি তার নাম ধরে ডাকছিল? সঞ্জু করে ডাকতেছে, সঞ্জু উপরে এসো। এদিকে তাকায় দেখতে বাচ্চাটা ডালের উপরে বসে পা দুলাচ্ছে। আর মানে বাচ্চাটার কত বয়স হবে? 7 কি 8 বছর এরকম। তো ভয় পাইয়া যায় এবং ওখান থেকে দৌড় দিয়ে মানে রাস্তায় চলে আসে, শ্মশান ঘাট ছাড়াইয়া রাস্তায় চলে আসে। রাস্তায় চলে আসার পর দেখে কোনো লোকজন নাই। লোকজন না পায় এখন যেহেতু ভয় পেয়ে গেছে পিছন ফিরে তাকাবে না। যা হয় আমি সামনে দিকে তাকাবো, পিছনে আর তাকাবো না। পিছন থেকে বারবার ডাকাচ্ছে যে দাঁড়াও। কিন্তু সঞ্জু দাঁড়াচ্ছে না, সঞ্জু আগাইয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখি কি একটা রিস্কাওয়ালা দেখে বলছে রিস্কাওয়ালা দাঁড়াও আমি যাবো। তো রিস্কায় চড়ে কিছু দূর আগায়। হঠাৎ করে রিস্কাওয়ালার পায়ের দিকে চোখ পড়ে, দেখতেছে যে রিস্কা চলতেছে কিন্তু রিস্কাওয়ালার পা নেই। পেট্রোল যেটা বলে ওইটা ঘুরতেছে, প্যাডেল ঘুরছে কিন্তু রিস্কাওয়ালার কোনো পা নেই। দেখে ও আরো ভয় পেয়ে যায়। এখন রিস্কাওয়ালা বলছে যে রিস্কা থামাও। কিন্তু রিস্কাওয়ালা কোনো রিস্কা মানে থামাচ্ছে না, যেন শুনছি না, আরো নিয়ে যাচ্ছে। আচ্ছা। হঠাৎ করে একটা গাড়ি আসতেছে, মোটর সাইকেল। তো ওইটার আলো পড়ছে, যে আলোটা পড়ছে দেখে কি রিস্কায় কেউ নেই, শুধু একা। মানে সামনে যে রিস্কা চালায় সিটেই কেউ নেই, কিন্তু রিক্সা চলছে। হ্যাঁ, এইটা দেখাও আরো ভয় পেয়ে যায় এবং ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সে কি তখন রিক্সার উপরে ছিল আসলে? হ্যাঁ, রিস্কার উপরে ছিল এবং রিস্কা থেকেই পড়ে যায়। তখন ও জ্ঞান হারাই ফেলায়। তো সকালবেলা লোকজন ধৈরা ওর বাড়িতে দিয়ে আসে এবং ওর মা একজন মানে সাধু না ওকে দেখায়। উনি যখন পড়ে যায় তখন গ্রাম থেকে আসলে কত দূরে ছিল? নিজের গ্রাম থেকে এই কাছাকাছি ছিল। আচ্ছা, মানে 20 মিনিটের পথ হবে এরকম। তো সাধু ডাকা নয়, সাধু তাকে বলে যে শ্মশান ঘাটে ছিল, ওই শ্মশান ঘাটে থেকে সাথে কিছু একটা নিয়েছে, তো ওকে কিছুই করতে হবে, মানে নিয়ম পালন করতে হবে। ওর সাথেই আছে, এটা যায়নি, তো কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। তারপর সরিষা পড়া যেটা বলে ওইটা দিয়ে গেছে, বলছে সরিষা দিয়া ওকে প্রতিদিন খাওয়াবে। সরিষা পড়া দিয়ে যায়। ওই দিন রাত্রেই আবার ঘুমায়, একা ঘুমায় না, ওর মার সাথে ঘুমায় ভয়ে। এবং হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে যায়, মানে একটা ঠান্ডা পরশে। আচ্ছা, কি যেন একটা আবছা এর পাশে শুয়ে আছে। দেখে ওর মাকে ডাকে যে মা উঠো। মা লাইট অন করে, কিছু দেখে না। আচ্ছা, মা আবার কি করে যে তুই ভুলভাল দেখছিস, তুই ঘুমাই পড়।
তো আবার ঘুমায়, হঠাৎ করে আবার ঘুম ভেঙে যায়। তখন দেখে কি জানলা খোলা, কিন্তু ওটা সন্ধ্যার সময় লাগাইয়ে দিছিল ওর মা। আচ্ছা, কিন্তু সে জানলাটা খোলা। হঠাৎ করে দেখে জানলা পাশ দিয়ে কে যেন একটা পা ঢুকিয়ে দিছে, যেন একজন লোকের পা ঢুকিয়ে দিছে। তখন ও উঠা বলে কে ওখানে কে, এটা বলার পরে আরো একটা পা ঢুকিয়ে দিছে। ঢুকাই দিয়ে এখন শুধু মাথাটা বাকি আছে, মাথাটা আবার উল্টো ভাইলে আবার ঢুকাই দিয়া তাকাই আছে, দেখতেছে যে উল্টা ভাবে মানে বুঝলাম না আমি, মানে চোখ দুইটা মানে নিচের দিকে আর মাথাটা। ও মাই গড, এইটা দেখতেছে, দেখতে বলছে কে কে। মানে আপনি বলতে চাচ্ছেন যে যখন মাথাটা ঢুকিয়ে দেয় ভিতরে তখন ঠোঁট উপরের দিকে, তারপরে নাক, তারপরে চোখ, টোটালি উল্টা, তারপরে চুল। হ্যাঁ, উল্টা থাকে চুল। এইটা দেখে ভয় পেয়ে যায় এবং বলে কে কে, আর মাকে ডাকে। মা উঠে, মা উঠা কিন্তু ও দেখতেছে আর মা কিছুই দেখতেছে না। বলতেছে মা ওই যে দেখো, ওই যে আমাকে ডাকতেছে, আমাকে ধরো, আমাকে নিয়ে যাবে। আর মা বলতেছে তোমাকে কে নিবে, কেউ নিতে পারবে না, আমি আসি। ওই রাত্রে আর ওদের ঘুম হয় না, ও সারা রাত মানে ভয় কাঁপতে থাকে এবং ওই সরিষা পোড়া ওকে খাওয়ায়। খাওয়ার পরে আবার সেই ওজাকে আনার পরে আবার ঝাড়ফু দেয়, ঝাড়ফু দিয়া ওর একটা তাবিজ দেওয়া যায়, বলে এটা ওর সাথে রাখবে, ওর কোনো ক্ষতি করতে পারবে না। এই ছিল ঘটনা। আর এখনো মানে এই অবস্থায় আছে, এটা ঘটেছে ওর সাথে এই মাস 3 আগে। তো এই ছিল কলকাতা থেকে পাঠানো সঞ্জু দাসের কাহিনী। তো জসিম, নিশ্চয়ই এই একটা গল্প বলতে তুমি আসনি আমাদের কাছে আবারও ফিরে, আরো নিশ্চয়ই অনেক এই ধরনেরই ভয়ঙ্কর ঘটনা আছে। হ্যাঁ, আমার মানে নানা মারা যাওয়ার নিয়ে একটা কাহিনী আছে, সেটা আমি বলতে চাচ্ছি। শুনি আমরা। কবের ঘটনা এটা? এটা অনেক আগে, আমার নানাকে আমি দেখিনি, কিন্তু আমার মায়ের মুখে শুনছি। আচ্ছা আচ্ছা, মায়ের মুখে শোনা। ওকে, তাহলে শুনি আমরা একটু। একদিন আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়, তো অনুষ্ঠানে মানে আমার নানা আসে। আচ্ছা, রাতে খেয়ে দে নানা বলছে যে আমি বাসায় চলে যাব। তাই নানা বাড়িতে যাবে, তখন রাত 1টা মতন সময় হয়ে গেছে, মানে অনুষ্ঠানে সবাই খাওয়া দাওয়া করে বিদায় দিয়ে সে চলে গেছে। তা আমার নানা বাড়ি যেতে আমাদের বাড়ি থেকে 2টা পথ, মানে আমাদের বাড়ির পাশে খাল, খালের উপরে একটা পথ আছে আর আমাদের বাড়ির পাশ দিয়ে একটা পথ আছে। নানা বলছে যে আমাদের বাড়ির পার দিয়ে গেলে একটু দেরি হবে, তাই তাড়াতাড়ি যাওয়ার জন্য খালের উপর দিয়ে যাবে। তা আমার বড় ভাই নৌকা দিয়া মানে খালটা পার করে দিছে, দেওয়ার পরে নানা যাইতেছে। কিন্তু ওই পারে, যে পার দিয়ে যাচ্ছে আমার নানা, ওই বাড়িতে কোনো বাড়ি ছিল না আশেপাশে, মানে ছাড়া বাড়ি ছিল কিছু আর ভিটা, তো কেউ থাকে না আর কি। তাই নানা যাচ্ছে, তো হঠাৎ করে দেখে তাল পড়ে, তাল পড়তেছে, ঠাস ঠাস করে মানে শব্দ হয়েছে, নিচে ধপধপ করে পড়ছে তাল, ওইটা শব্দ পেয়েছে। ভাই এখন নানা ভাবতেছে যে এখন তো তালের সিজন না, তাল গাছ থেকে তাল পড়বে কেন, আর তাল তো এখন হয়ই না, কিসে এটা শব্দ হচ্ছে। দেখি আবার দেখে ঠাস ঠাস করে তাল পড়তেছে। এইটা দেখে আমার নানা বুঝতে পারে যে যেহেতু আমি সারা বাড়িতে আসছি, এখান থেকে কিছু একটা আছে, তা আমার ভয় পাইলে চলবে না, আমাকে সাহস নিয়ে এখান থেকে যেতে হবে, নাহলে আমাকে ওরা মেরে ফেলবে। ডর মানে ভয়। জীবনে কখনো কখনো এমন সব ঘটনার মুখোমুখি আমরা হয়ে যাই যা সত্যিকার অর্থেই অনেক বেশি অবিশ্বাস্য, যার কোনো সমাধান থাকে না এবং যা আমাদেরকে মনে এমন ভাবে ছাপ ফেলে দেয়, যুগের পর যুগ আমরা মনে রাখতে বাধ্য হই। যা যুক্তিসিদ্ধ, যার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, তা মন সহজে গ্রহণ করে এবং সহজেই ভুলে যায়। কিন্তু যেসব ঘটনার পেছনে অধিক জিজ্ঞাসা এবং অনুত্তর দায়ী, সেই সব ঘটনা যুগের পর যুগ মানুষের মনের অন্তরালে বাসা বেঁধে থাকে। যে বন্ধুরা আজকে এখানে ডরের গল্পগুলো বলছেন, তাদের মনের অন্তরে সেই সব ঘটনা বাসা বেঁধে আছে। আমরা তা আপনার মনে দেওয়ার চেষ্টা করছি। সাহস নিয়ে এখান থেকে যেতে হবে, নাহলে আমাকে ওরা মেরে ফেলবে। এইটা দেখা মানে নানা খুব ভয় পায়। ভয় পাওয়ার পর আবার সামনে কিছু দূর আগাতে যায়, একটা জাম গাছ ছিল, হঠাৎ করে একটা জাম গাছের ঠাল আমার নানার সামনে ভেঙে পড়ছে। আচ্ছা, কিন্তু কোনো ঝড় ছিল না, কোনো ঝড় নেই, বাতাস নেই, হঠাৎ করে ডালটা ভেঙে তার সামনে পড়ছে। নানা এটা দেখো মানে আরো একটু ভয় পেয়ে যায় এবং তার সমস্ত শরীর মানে ভয়ে কাঁপতে শুরু করে। তারপর আমার নানা আবার মানে সাবাস জোগায় নিয়ে মানে সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ করে দেখে যে একটা গাছের গোড়ায় একটা বৃদ্ধা মহিলা সাদা কাপড় দাঁড়ানো, গাছের তলায়। এখন বলতেছে, আমার নানার নাম ধরে ডাকতেছে যে একটু শুই না যা, এদিকে আস, একটু শুই না যা। আমার নানা ওদিকে যায় না, ওটা আমার নানা বলতেছে যে আমি যে তোর কাছে যাই আমার তো মেরেই ফেলবে, তো আমি তো ভালো জায়গায় আটকে গেছি, এখান থেকে আমাকে বাঁচতে হবে। এইটা ভাইবে সে আরো একটু সামনে যায়। সামনে যাওয়ার পরে
তারপর দেখে যে মসজিদ আছে, মসজিদের ওই জায়গায় আবার মুয়াজ্জিন থাকে, তো মুয়াজ্জিনে কি করছে, আলো জ্বালাইছে, ওই জ্বালাইয়া বাহিরে নামছে। ওইটা আমার নানার চোখে পড়ছে। নানার চোখে পড়ছে, বলছে আমি আলো দেখে আলো সোজাসুজি যাবো, এদিক ওদিকে তাকাবো না। তো আমার নানা যতদূর সামনে যেতে চাও অতদূর আমার নানাকে পিছনে টেনে ধরে, যতদূর সামনে যেতে অতদূর পিছনে টেনে ধরে। কিন্তু শারীরিক ভাবে ছুঁয়ে দিচ্ছে না, না ছুঁয়ে দিচ্ছে না, কোনো একভাবে তাকে আটকে রাখছে, সামনে আগাতে দিচ্ছে না, যাচ্ছে না। নানা তারপর ছুরা পড়ে দেখে যে শরীরটা কিছু হালকা হয়, হালকা হওয়ার পর নানা দৌড় দেয়। আচ্ছা, দৌড় দেয়, যেই দৌড় দিয়ে যেখানে গিয়ে থামে, ঠাস করে একটা তাল গাছ নানার সামনে বুঝে ভেঙে পড়ছে এরকম, এবং ওই তাল গাছটা দেখতেছে সামনে থেকে আবার ধপাস করে উঠে যাচ্ছে। এটা দেখে নানা আরো ভয় পেয়ে যায় এবং দৌড় দেয়, এক দৌড়ে একেবারে সোজা বাড়িতে চলে যায়। আচ্ছা, আর সেই যে উনি লাইট ফলো করছিলেন সেই মুয়াজ্জিমের, সেটা কি উনি আর ওই লাইটটা ধরে আসছিল, কিন্তু মুয়াজ্জিনের ও জায়গায় যাইতে পারে না, তাল গাছ ভেঙে পড়ে। সেই কারণে তিনি সরাসরি বাড়িতে দৌড় দিছে এবং বাড়িতে যায়। বাড়িতে গিয়া আমার নানিকে বলে তাড়াতাড়ি লোহা পোড়া দাও, আগুনে লোহা পোড়া আমাকে পানি দাও। আমার নানি বুঝতে পারছে যে ভয় পাইছে, তো গ্রামে এটা তো প্রচলন আছে যে কিছু ভয় পেলে লোহা পোড়ার পানি খেলে নাকি ভয়টা কেটে যায়, তাই ওই পানিটা খায়। পানিটা খাওয়ার পরে নানা ঘুমায়, ওই রাত্রে আর কিছু বাসায় খায় না। তারপর পরের দিন সকালে নানার খুব জ্বর হয়, জ্বর হয়, এবং আমার মা শুনতে পায় যে এরকম ভয় পাইছে, জ্বর আসছে, সবাই দেখতে যায়। দেখা যাওয়ার পর নানা কাহিনীগুলো বলে এরকম ঘটছে, কিন্তু ওই দিনই আমার নানা বিকালে মারা যায়। ওই দিন বিকালেই ওনার মৃত্যু হয়? ওই দিন বিকালে আমার নানা মারা যায়। আপনার কি মনে হয়, এটা কি সেই ভয়টাও কি এটার কোনো কারণ ছিল? সবাই বলা বলি করছে যে ভয় পাইছে, ভয়ের কারণে মারা গেছে। আর ওই বৃদ্ধ মহিলা যাকে উনি দেখেছিলেন, ওটা ওনার চাচি ছিল। চাচি মারা গেছে ওনার অনেক আগে। ওটা ওনার চাচি ছিল? হ্যাঁ। মানে আপনারা কি চেহারার বর্ণনা শুনে? যেটা বলছে আমার মাকে যে আমার চাচির রূপ ধরে আসছে, আমাকে ডাকছে, আমি যাইনি। আচ্ছা, যাই হোক, যত মানে ভয়ঙ্কর গল্পই হোক না কেন, তার সাথে যদি কারো মৃত্যু মিশে থাকে তাহলে আসলে ভয়ের চেয়ে বেশি কষ্টটাই মনে পড়ে আমাদের, বা মনে গেঁথে যায়। তো আমার নানার এখানে আরেকটা কাহিনী আছে। এর আগে মানে এর কিছুদিন আগে, মানে আমাদের নানার বাড়িটা হচ্ছে একটু জঙ্গলের ভিতরে। এর আগের এপিসোডে আমি বলছিলাম যে মেইন রাস্তা থেকে অনেক ভিতরে, চারপাশে জঙ্গল, মাঝখান দিয়ে অনেক লম্বা রাস্তা আছে। হ্যাঁ, তাই এটার কাহিনী হচ্ছে রাস্তাটা আমার নানা যে কি বলে যে শয়তান নাকি এ দিয়া বাঁধাইছিল, মানে সমস্ত মাটি কাটাইয়া। তো এরকম হয়েছে যে এর ভাই ছিল, চাস্তো ভাই। চাস্তো ভাইকে বলছে যে কালকে আমরা আজানের আগে উঠা আমরা দরজাটা বাঁধতে হবে, মানে রাস্তাটা তো ভেঙে গেছে, দুজনে মিলে আস্তে আস্তে করে রাস্তাটা বাইন্ধে ফেলাবো। আমার নানা বলছে ঠিক আছে, তুমি আজানের আগে আগে আমাকে ডাক দিবা, বা মাটি কাইটা আজানের পরে আবার গোসল টোসল করে নামাজ পড়া আবার ই করবো। আচ্ছা ঠিক আছে। তো ওই দিন নানা ঘুমাতে যায়, হঠাৎ করে মানে নানা ঘুম ভেঙে যায়, দেখতেছে কে জানি ডাকতেছে। হ্যাঁ, ডাকতেছে। পরে আমার নানা দরজা খুলে বাইরে যায়, কি রে, দেখে স্বাস্থ্য ভাই দাঁড়ানো একটা খন্তা নিয়ে মাটি কাটার, বলতেছে নে ভাই চলেন আমরা মাটি কাটবো। এখন কয়টা বাজছে? কই তো কিছুক্ষণের মধ্যে আজান দিবে। তো আমার নানা ঠিক আছে আমি আসছি। নানা কিছু না দেখেই এর সাথে চলে যায় মাটি কাটতে। তো আমার নানা কি করে মাটি কাটে, আর ওই যে মামার তো ওই যে ভাই চাস্তো ভাই, সে কি করে মাটিটা তুইলে আবার রাস্তায় ফেলে। এখন আমার নানা যে মাটি কাটে, ওই টাইমে একজন স্বাভাবিক মানুষ যেটা ওজন নিয়ে উঠাইতে পারে ঠিক ওই পরিমাণ মাটি কাটে। এখন সে বলতেছে যে এত ছোট ছোট মাটি কাটো কেন, বড় বড় কাটো, এগুলো তো আমার হাতেও বাজে না। কি বলিস তুই, কালকে তুই এগুলা তুলতে পারলি না, আজকে এর সাথে বড় বড় গুলো তুলতে আসিস? কাজটা ঠিক আছে, তুই কেটে দিচ্ছে। এরকম করে নানা বড় বড় কাটে দিচ্ছে। দেখে যে যত বড় কাটে অত সে জায়গায় নিয়ে ফেলায়, যতই বড় কাটে অতই জায়গায় নিয়ে ফেলায়, যেটা তার পক্ষে তোলা সম্ভব না। নানা একটা আশ্চর্য হয়ে যায়। মাটি কাইটা মানে নানা একেবারে ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত হয়ে পড়ে, এখন আর কাটতে পারতেছে না। তখন ওই নানা চাচাতো ভাই সে বলতেছে আমি কাটি, তুমি মাটি উঠাও। আমার নানা বলছে ঠিক আছে তাই দে। তো এর কাছে খন্তা দিল, আর নানা মাটি তুলতেছে। কিন্তু হঠাৎ করে নানার ওই তার চাচাতো ভাইয়ের পায়ের দিকে নজর পড়ে। এখন যা দেখে, ওটা দেখে আমার নানা খুব ভয় পেয়ে যায়। কেন ভয় পেয়ে যায়? কারণে দেখি পায়ের নখগুলা অনেক বড় বড়, আর পায়ে মহিষের গায়ে যেরকম পশম থাকে, লোম থাকে, সেরকম পায়ে পশম গুলো, এবং পা গুলো খুব অদ্ভুত, 6টা করে আঙ্গুল। এখন এইটা দেখে নানা খুব ভয় পেয়ে যায়
এবং বলে যে আজকে তো আমাকে ছাড়বে না, এরা আমাকে নিশ্চিত আজকে মেরে ফেলবে। তাই নানার মাথায় হঠাৎ করে বুদ্ধি আসে যে ওর কাছ থেকে খুন্তাটা আমাকে নিতে হবে। আচ্ছা, যেহেতু আমি মাটি নুয়ে নুয়ে নেই, হয়তোবা আমাকে ওই খুন্তা দিয়ে কোপ দিতে পারে। রাইট। এইটা নানার মাথায় হঠাৎ করে বুদ্ধিটা আসে। আসার পরে নানা মানে বলতেছে যে দেখ আমি মাটি তুলতে পারতাছি না, তার সে তুই তোল, আমি এবার কাইটে দেবো, বড় বড় করে কাইটে দেবো। আচ্ছা ঠিক আছে কাটো। তো এই করে খুন্তা আমার নানা হাতে নিচে পর ওই লোকে যখন মানে মাটি তুলবে, তা এখন আমার নানা ভাবতেছে যে একে যদি আমি দিয়ে মাইর দেয়, যদি মারা যায়, আমার যদি ভাইও হয়ে থাকে, তাই পরীক্ষা করি। আচ্ছা, অনেক বড় একটা মাটি কাটছে যে আমার যদি ভাই হয় এটা কখনো তুলতে পারবে না। দেখেন না, ওটা এক হাত দিয়ে জাগাইয়া রাস্তায় ফেলায়। এবং পরবর্তীতে দেখতেছে যে নানা তো মাটি কাটতেই আছে, কিন্তু দেখতেছে ওইখান দাঁড়াই দাঁড়িয়ে মাটি হাত লম্বা কইরা ফালাইতেছে। যে একটা মানুষের এত বড় হাত হওয়া কখনো ঠিক না, এরকম সম্ভব না। তো এইটা দেখে নানা আরো একটু ভয় পায় যখন ওই লোক যখন নুয়া মাটি তুলতেছে, নানা মানে সুরা পইরা ওই খন্তা দিয়া মানে মাটির সাথে চাইপা ধরে। আচ্ছা, চাইপা ধরে পর এরপর নানা ওই অবস্থায় রাইখাই দৌড় দেয়। আচ্ছা, দৌড় দিয়ে একেবারে বাড়িতে চলে যায়, বাড়ির ভিতরে চলে যায় এবং নানিকে ডাক দেয়। নানি উঠে ওই টাইপের বলে এরকম আমি ভয় পাইছি, যে এখন ডাক দে তো ভাইকে। দেখে ভাই বাসায় ঘুমাইতেছে, বলতেছে যে আমি তো মাটি কাটতে যাই না। কিন্তু আমার নানা ভাবছে ওইখানে কে ছিল, কার সাথে আমি মাটি কাটছি তাহলে। তো সকালবেলা সবাই গেছে, গিয়ে দেখে একটা পাখি মইরা রয়েছে জায়গায়। মাটি কাটছে ঠিক আছে, রাস্তাও তৈরি হয়ে গেছে, কিন্তু ওই যে একটা পাখি পড়ে রয়েছে, কালো একটা পাখি ওই খন্তার নিচে। হ্যাঁ, কালো পাখি। হ্যাঁ হ্যাঁ। এই ঘটনা ঘটার পরে মানে কিছুদিন পর আবার এই ঘটনাটা ঘটে, ওই ঘটনা আমার নানা মারা যায়। এই দুইটা ঘটনা ঘটে, এই কারণে সবাই বলে যে আমার নানা খুব ভয় পাইছে, ভয়ের কারণে মারা গেছে। সেটাই। যাই হোক, ভয় না পাওয়ার মতন তো কিছু নয়। ভয় যদি এভাবে না পায় তাহলে যে কোনো মানুষ এই অবস্থায় ভয় পাবে। যদি নিজের চাচাতো ভাইকেই অন্যরকম ভাবে দেখতে হয়, তখন তো কিছু করার থাকে না। তো জসিম, এছাড়া আর কোনো ঘটনা? এছাড়া আছে আমার এক ক্লাস ফ্রেন্ড, ও আমাকে গল্পটা শেয়ার করছে। আচ্ছা, তো এটা বলবো। ওর নাম হচ্ছে জামশেদ। এটা ওর নানার সাথে ঘটে ঘটনাটা, সেটা আমাকে বলছে। তো ওর নানার বাড়ি হয়েছে মুরাদনগর থানা, কুমিল্লা মুরাদনগর থানায়। তো ওর নানা এলাকার ভিতর একজন প্রভাবশালী ব্যক্তি ছিল, মানে বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়া বিচার করতো, সালিশি করতো। আচ্ছা আচ্ছা। তো একদিন এক বাড়িতে সালিশি করতেছে, সালিশি করতে করতে মানে অনেক রাত হয়ে যায়। আচ্ছা, রাত হয়ে যাওয়ার পর নানা একা একা বাড়ি ফিরতেছিল। আচ্ছা। তো ওর নানার বাড়িতে ফিরতে হইলে পথে একটা দিঘি বাজে, বিশাল দিঘি। তো দিঘির পাড় দিয়ে রাস্তা। তোর নানা কি করে ওই দিঘির পাড় দিয়ে হাঁটতে থাকে। তো হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখে যে কে জানি মাছ ধরতেছে দিঘিতে। এইটা দেখতেছে। তো মানে অনেক দূর থেকে দেখা যাচ্ছে দিঘিটা, মানে রাস্তায় কোনো গাছ গাছলা নেই, ফাঁকা। তো ওর নানা কি করছে, একটা রাস্তা আছে, 3 রাস্তার মোড় যেটা বলে, মানে 3 দিকে পথ। তো ওই মাঝখানে আইসা দাঁড়ায়। হঠাৎ করে তার শরীরটা ভার হয়ে যায়। বলতেছে যে আমার শরীর ভার হয় কেন, কি করলাম বুঝতেছি না। তখন ওই যে আলো দেখতেছে, মাছ ধরতেছে, দূর থেকে দেখতেছে যে তার ভাইয়ের মতো, তার ভাইয়ের মতো মাছ ধরতেছে। তারপর ওর নানা ওর ভাইয়ের নাম ধরে ডাক দেয় যে তুই মাছ ধরতেছিস তোরাতে এই দিঘিতে, কি মাছ ধরতেছিস। এ করতে করতে সামনে যায়, হঠাৎ করে আলোটা নিভে যায়। মানে মাছ ধরা ব্যক্তির সাথে যে আলোটা ছিল সে আলোটা নিভে যায় এবং কিছুই দেখতে পায় না। এটা দেখে ভাই সে ভয় পেয়ে যায় যে আমি কি দেখলাম। কিছুক্ষণ পর দেখে যে একটা গাছে মানে পাতা নড়তেছে, এর সাথে সাথে সাদা কাপড় পরা আর একটা কি জানি নড়তেছে। আচ্ছা, মানে সাদা বস্তুর মতো দেখে। ওই বিলের আশেপাশে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে। দেখে সে আরো ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যায়, হঠাৎ করে সে মানে কি জানি একটা অনুভব করে যে তাকে কে জানি জড়াই আছে। আচ্ছা, এটা অনুভব করে এবং সামনে দেখে কে যেন দাঁড়াই আছে, কে জানি জড়াই ধরছে, সামনে দেখছে কে যেন দাঁড়াই আছে, কিন্তু সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছে না। এবং এর পাশেই দেখে আবার হঠাৎ করে আগুন জ্বলে উঠছে। এইটা দেখে সে আবার ভয়ে পড়ে যায় এবং মানে জ্ঞান হারাই ফেলায়। তো পরের দিন সকালে তাকে একটা ক্ষেতের পাশে পাওয়া গেছে, মানে জ্ঞান হারানো অবস্থায়। সবাই ধরে নিয়ে এর বাড়িতে দিয়ে আসে। এই ছিল একটা ঘটনা। আচ্ছা, আর আরেকটা ঘটনা, কোন জায়গাটা কোথায় ছিল? মুরাদনগর থানা। এখানে আরেকটা কাহিনী আছে, সেটা বলি। ওই রাস্তার কাহিনী
এটাও আমার ওই বন্ধু জামশেদের বাবা এবং চাচার সাথে ঘটেছিল। আচ্ছা, ওই একই রাস্তায় যেখানে ওনার নানার সাথে ঘটনাটা ঘটে। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে এই জায়গাটাতে কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে নাকি একটা পুরনো বট গাছও আছে, অনেক পুরানো। মানে ওই বট গাছটা সাধারণত কোনো মানুষ উঠে না ভয়ে। আচ্ছা আচ্ছা। তো এই কাহিনীটা বলবো, মানে ওর জামশেদের আব্বা একজন টিচার, সে তো মানে বাড়িতে গিয়া প্রাইভেট পড়ায়। তো একদিন প্রাইভেট পড়াইয়া মানে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো একদিন সে যাইতেছে রাস্তা দিয়া, তা হঠাৎ করে দেখতেছে এই বট গাছের মাথায় একটা বৃদ্ধা লোক পা ঝুলিয়ে বসে আছে। আচ্ছা, এখন সে দেখে এটা মানে চমকে যায় যে ভয়ে গাছে উপরে উঠে না, কিন্তু এই লোকটা এত উপরে কিভাবে উঠলো। আচ্ছা, এবং ভয় পেয়ে সে ওখান থেকে মানে দৌড়ে চলে যায়। চলে যাওয়ার লোকের মুখে শুনছে যে জায়গাটা ভয়ানক, অনেকবার শুনছে, তাই ওই জায়গাটার দিকে তেমন পিছনে ফিরে তাকায় না। তো এরকম আরেকটা কাহিনী ঘটছে, ওর চাচা আর ওর আব্বা একদিন যাইতেছে, কোথায় জানি গেছে, ও বাড়িতে ফিরতেছে। আচ্ছা, এই সময়টা ওরা ওই রাস্তা দিয়ে যাইতেছে, দেখতেছে দূরে একটা মহিলা মানে আসতেছে। আচ্ছা, সাদা কাপড় পরা বৃদ্ধ মহিলা আসতেছে। তখন তারা ভাবছে যে তার মা আসতেছে, যে আমাদের ফিরতে রাত হয়ে গেছে, এই জন্য মা আসতেছে। এখন মহিলাটা যত কাছে আসছে তখন বলতেছে, মা তুমি এত রাত্রে আসছো কেন? আমাদের সাথে তো আমার ভাই আছে, 2 ভাই মিলে আসতে পারতাম, তোমার তো আসা উচিত ছিল না। এই মহিলাটা এই কথা বলছে, বলার পর মহিলা দেখে আস্তে আস্তে এদের পাশ কাটাই চলে গেছে। ওনাদের সাথে কোনো কথা বলে না। ভাইয়া কি মা আমাদের সাথে কথা না বলে কই গেল? ছোট ভাই এবার কি করছে, পিছন তাকাইছে, তাকে দেখে মহিলা নাই। সাথে সাথে পিছনে তাকিয়ে দেখে নাই? হ্যাঁ, মহিলা নাই। দেখে দুজন ভয় পায় এবং এরা দৌড় দেয়, দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু বাড়িতে গিয়ে দেখে কি তাদের মা বাসায়। অবশ্যই, কারণ সেটা তো তাদের মা ছিল না, তাহলে তাদের সাথে কেন কথা বলবো না? হয়তো অন্য কোনো রূপেই সে ছিল না, তারা দেখতে পাচ্ছে মায়ের মতন চেহারা। হ্যাঁ, আমার ধারণা হচ্ছে সে ওই খারাপ আত্মাটা বা জিন যাই বলি না কেন, সেখানে কিছু একটা করছিল, হঠাৎ করে তারা চলে আসে, মায়ের রূপ নিয়ে পাশ কাটিয়ে পালিয়ে যায়। কিন্তু জামশেদের নানা ঘটনাটা হচ্ছে এরকম, পরবর্তীতে মানে জ্ঞান হারাই ফেলায়। তো ওজায় বলছে যে ওই যে 3 রাস্তার মোড়ে মানে ওদেরকে খাবারের একটা ভোগ দিছিল। আচ্ছা, মানে কারা যেন একটা ভোগ দিছে, ভোগে পাড়া দিছিল, এই কারণে ওনাকে ভয় দেখাইছিল। তো এই হচ্ছে ঘটনা জসিম। তো অনেকক্ষণ তো তোমার অনেকগুলো গল্প শুনলাম, আরো কোন? আমার নিজের একটা ঘটনা আছে, আমার আর আমার বড় ভাইয়ের সাথে। আচ্ছা, তো আমি তখন ক্লাস 6-এ পড়ি। ওই সময় তো প্রথমে জিজ্ঞেস করবো যে এই ঘটনাটা আমাদেরকে সেদিন কেন বলনি, তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা? আমার নিজের সাথে ঘটনা তো অনেকগুলো আছে, এই কারণে ওটা বলি না, কিন্তু সবগুলো বলা হয়নি, সময় অভাবে, তো এই জন্য শেয়ার করতে চাচ্ছি এখন। প্লিজ। তো ক্লাস 6-এ পড়ি তখন। তো আমাদের একটু পারিবারিক দিক থেকে একটু ছিল, যেহেতু আমরা জেলে পরিবার, এটা বলে রাখি যে আমাদের পূর্বপুরুষ ছিল জেলে পরিবার, তা আমাদের থেকে ইতি। আচ্ছা আচ্ছা। তো আমাদের বাড়ির পাশে একটা খাল, ওটার নাম হচ্ছে বিকাখালী খাল। তো ওই খালে আমরা জাল পাততাম, বাদা জাল বলে। আচ্ছা, ওই জালটা তো 2 ভাই মিলা পাততাম। খালের ওপারে একটা খুঁটা ছিল, এপারে একটা খুঁটা ছিল। খুঁটার সাথে দড়ির সাথে বাইদা জাল ফেলাইতাম, এবং যে মাছ ঢুকতো স্রোতে, যে নাইমে আসতো ভাটার স্রোতে, এবং জালের ভিতরে চলে যেত। পিছনে একটা টোন ছিল, টোন থেকে জায়গায় মাছগুলো আমরা ছাড়াই নিতাম। এই জাল আমরা পাততাম। তো রাত্রে ভাটা মানে খালে ভাটা লাগতো 2টায়, 2:30টায়, 3টায়, এই সময়টায়। তো আমরা 2 ভাই মিলা প্রতিদিন জাল পাততাম। তাই একদিন আমরা জাল পাততে গেছি। এর আগে অনেকবার কিছু ঘটছে, মানে আমাদের নাম ধরে ডাকছে, দূরে আলো দেখতে পাইছি, কিন্তু আমরা ভয় পাইনি যে এরকম ঘটতেই পারে। তো ওই দিন কেমন জানি আমার ভয় করতেছে প্রচুর, মানে আমি ওই দিন আসবো না, আমার ভাই জোর করে নিয়ে আসছে যে আস। তারপরে গেছি ঘুমের চোখে। তো 2 ভাই মিলা জাল পাততেছি। হঠাৎ করে দূর থেকে আমার ভাই নাম ধরে ডাকতেছে। আমার ভাইয়ের নাম নাসির, বলতেছে এই নাসির, এই নাসির ডাকতেছে। আমি আমার ভাইরে বলি, ভাইয়া তোমাকে তো ডাকতেছে। তুই চুপ থাক, কথা বলিস না। তো আমাদের ছিল না, আলো ছিল না, হাতে টর্চ লাগছে, ওইটা আমি অফ করে দিছি। অফ করে দিয়া আমার ভাইকে আমি জাল পাতা কমপ্লিট হোক, তারপর পরে দেখতেছি। তো আমি তো ভয়ে কাঁপতেছি, আমার ভাই ওদিকে। তাহলে ভয় কাঁপতে থাকলে লাইটটা কেন অফ করে দেওয়া? লাইট অফ করে দিছি এই কারণে যে আলো দেখলে যদি আলোর দিকে আসে,
আচ্ছা, এই ভয়টায়। তো আমরা জাল পাতা হয়ে গেছে, তখন জাল পাতা যখন আমরা টুনে গেছি মাছ ছাড়াবার জন্য, তখন আমরা প্রচুর মাছ পাইছি, বাইলা মাছ। তো ওইগুলো আমি কি করছি যে তাজা থাকার জন্য নৌকা ডরায় ঢাইলা দিছি এবং পানি দিয়া করে রাখছি। আবার সেই ডাক শোনা যাচ্ছে যে এই নাসির, এই নাসির, এই নাসির, এগুলো শোনা যাচ্ছে। তো আমি ভাইরে বলি, ভাইয়া তোমার তো ডাকতেছে। কয় তুই চুপ থাকতে বলছি, তুই চুপ থাক। আমরা নৌকাটা মানে তাই না ঘাটের দিকে যাচ্ছি, হঠাৎ করে দেখি কি একটা মহিলা বসে আছে খালের পাড়ে, মানে যেদিকে আপনারা যাচ্ছেন সেদিকে, আমাদের বাড়ির দিকে বসে আছে। এখন বলতেছে, বাবা আমাকে একটু পার করে দিবে খালের উপর। এখন এই আমাদের বাড়ির পাশেই ছিল সাঁকো। আমি বলতেছি যে সাঁকো আছে, সাঁকো দিয়ে যান। কয় বাবা আমি সাঁকো পারাইতে পারি না, আমাকে নৌকা দিয়ে একটু পার করে দাও। আমার ভাই কয় ভাইয়া পার করে দেবে? আমার ভাইকে চুপ থাকতে বলছি, তোরে চুপ থাক। আমার ভাই বুঝতে পারছে, কিন্তু আমি বুঝতে পারি না। আমাকে দিলে হয়েছে কি, বৃদ্ধ মহিলা দে, ও তো আমাদের পাশের বাড়ির নানির মতো। হ্যাঁ, কয় নানি বসাছে। তারপর দেখি কেউ কয় দিবি না আমার পার কইরা, তা আমার 10 টাকার মাছ দে। কই মাছ পাই না। আমার ভাই বলতেছে যে আমরা মাছ পাই না, মাছ দেবো কোত্থেকে? কয় তোদের নৌকা ডরায় তো অনেক বেলে মাছ। তো বলছে যে বেলে মাছ গুলা দে। কয় বেলে মাছ তো দেওয়া যাবে না। কি বলছে আমরা মাছ ধরছি? কয় তোদের নৌকা ডরায় তো প্রচুর মাছ। কয় না দেওয়া যাবে না। এরপরে আমার আম্মা মানে বের হয় পিছনে আলু নিয়ে আসে, কি তারপর আর মহিলাকে আমরা আর দেখি না। তো ওই রাত্রে আম্মাকে বলি যে এরকম ঘটছে। কয় ঠিক আছে, তোরা কোনো সময় খালের ওপারে যাবি না, এপারে কোনো সমস্যা করতে পারবো না, কারণ আমাদের এপারে বাড়িটা বাঁধানো, মানে চারদিক দিয়ে ফকির দিয়ে আটকানো রাখছে, এপারে কেউ কিছু ক্ষতি করতে পারবে না, তোরা ভয় নিস না, এরকম এপারে ঘটে। তো ও রাত গেল। পরের রাত্রে আমরা দু ভাই আবার জাল পাততে আসছি। এখন আমার আম্মা ওই দিন বসে আছে, খালে পারে এসে বসে আছে আলু নিয়ে, আর বলে ভয় নাই জাল পাত। তো আমরা জাল পাততেছি। তা আমার ভাই আবার সাবাস করে বললো যে আম্মা তুমি এত রাতে বসে থাকবো কা, তুমি যে ঘুমাও, আমরা আমাদের কোনো সমস্যা হবে না। তা আম্মা চলে গেছে। এর ভিতরে দেখি যে হাঁসে একটা পানির উপরে যে ঝাপটা দেয়, মানে পাক পিটে পিটে চলে যায়। আমাদের নৌকো পিছন দিয়া খালির এপার থেকে ওপার যাচ্ছে, আবার ওপার থেকে এপার যাচ্ছে, এইটা আমি দেখতে পাই। হাঁস মানে পাক পিটে চলে যাচ্ছে। আমি আবার ভয় পেয়ে যাই, আমি খুব ভয় পাই এবং আমার ভাইকে বলি, ভাইয়া দেখো ওই যে হাঁস যাচ্ছে, চলো আমি ইতে থাকবো না, খালেতে আমি থাকবো না, চলো জাল পাততে হবে না। কয় চুপ থাক, ও হয়তো ওই হাঁস রাত্রে বাসায় ফিরে যায় না, হয়তো শিয়াল দেখছে, শিয়ালের ভয়ে এপার থেকে ওপার চলে গেছে, ও মনে হয় ধরতে চাইছে, ওটা ভয় পাইস না। কিছুক্ষণ পর দেখি কি যে একটা নৌকা আসতেছে খুব দ্রুত গতিতে, কিন্তু স্রোতের বিপরীতে এত তাড়াতাড়ি নৌকা আসা সম্ভব না। আর আমাদের ওই বিঘাখালী খালটা প্রচুর স্রোত ছিল, বিশাল বড় খাল, মানে খাল থেকে প্রচুর পানি নামতো, তো অনেক স্রোত ছিল। তা আমরা কি করতাম, ওই জালের রশি ধরে 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 যে জায়গায় মাছ যায় এসে জমা আসতো ওই জায়গায় চলে যেতাম। ঠিক ওই জায়গাটায় চলে গেছি, ওই জায়গায় মাছ ছাড়াইয়া কে বললো বাইদা, মানে ঘন্টা ফালাইছি, এর ভিতর আমার ভাইয়ের হাত থেকে রশিটা ছুটে যায়। আমরা রশিটা ধরতে পারি না। তো আমি তো জেলে পরিবার ছেলে, কিন্তু আমি কখনো নৌকা বাইতে পারতাম না। আমার ভাই প্রচুর নৌকা বাইতে পারতো। তো ভাই বলছে যে তুই তো নৌকা বাইতে পারবি না, তুই দাঁড়টা ধর, আমি নৌকার বইটাটা ধরতেছি। তো আমার ভাই বাইতেছে, আমি দাঁড় বাইতেছি, এত জোরে বাইতেছি যে আমাদের নৌকা মানে চলতেই আসে না, মানে স্রোতে আরো নিচে নামাই নিতে যাইতে আছে, কিন্তু এতটা নামাইয়ে নেওয়ার কোনো কথা নেই। আর দূরে বসে দেখছি ওই নৌকাটা আরো আস্তে 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 আগাই আসতেছে। এবং ওই নৌকায় যেটা দেখতে পাই, দেখি সব সাদা পোশাকের লোক, মাঝখানে একটা সাদা মুদ্রা শোয়া আছে, মুদ্রা লাশ শোয়া আছে। বলতেছে, আমি বাইরে বলতেছি দেখো ভাইয়া ওই যে কাল লাশ নিয়ে জানি আসতেছে। কই এত রাত্রে খাল দিয়ে কাল লাশ নিয়ে আসবে? আমার ভাইও ভয় পেয়ে যায় এবং বলে যে জোরে জোরে নৌকা বা। আমি জোরে জোরে নৌকা বাইতেছি, যতই জোরে বাই দেখি নৌকাটা আরো কাছে আসে, লাশের নৌকাটা আরো কাছে আসে। মানে এইটা দেখি, দেখার পরে আমি খুব ভয় পেয়ে যাই এবং আমার মাকে ডাক দেই। আমার মা মানে সাড়া দেয় না, মানে মনে হয় আমাদের আওয়াজটা দূরে যাচ্ছে না, এইরকম। মানে ভয়। বলতেছি দেখো ভাইয়া ওই যে কাল লাশ নিয়ে জানি আসতেছে। কই এত রাত্রে খাল দিয়ে কাল লাশ নিয়ে আসবে? আমার ভাইও ভয় পেয়ে যায় এবং বলে যে জোরে জোরে নৌকা বা। আমি জোরে জোরে নৌকা বাইতেছি, যতই জোরে বাই দেখি নৌকাটা আরো কাছে আসে, লাশের নৌকাটা আরো কাছে আসে। মানে এইটা দেখি, দেখার পরে আমি খুব ভয় পেয়ে যাই এবং আমার মাকে ডাক দেই। আমার মা মানে সাড়া দেয় না, মানে মনে হয় আমাদের আওয়াজটা দূরে যাচ্ছে না, এইরকম। তাই আমরা এক পর্যায়ে নৌকা বাইতে বাইতে হঠাৎ করে দাঁড়ের সাথে ওই জালেনটা রশিটা বেজে যায়। আমি থাবা দিয়ে ওইটা ধরি, ধরে আমার ভাইকে দিয়ে দেয়, দুনো ভাই মিলে জোরে টান দেয়।
মানে এমন টান দেয়, এত জোরে টান দেয় যে একবার থেকে রশি ছিঁড়া জাল অন্য পারে চলে আসে। আচ্ছা, মানে জাল ছুইটা যায়, তাই নৌকা একেবারে ভেঙে যায়। কিন্তু যে জায়গাতে ছুটে গেছে নৌকা স্রোতের বিপরীতে ওই নৌকার কাছে আমাদের নৌকাটা চলে গেছে। আচ্ছা, ওই নৌকা থেকে আমরা নৌকা জাল ছাইরা লাফ দিয়ে দোনো ভাই খালের পাড়ে পড়ি এবং ওখান থেকে দৌড় দিয়ে বাড়িতে চলে যায় এবং মাকে গিয়ে বলি যে না আমাদের ধরো। আমার মা বাবারা সবাই বাহিরে নামে নাই আমাদের ধরে। তখন আপনার মা কি ওখানে আলো নিয়ে বসেই ছিল? না, মা তো বাসায় চলে যেতে বলেছিল। তো আসে মা বলতেছিল যে বলছিলাম না তোমরা ভয় পাবে, কেন আমাকে থাকতে দিলে না, ভয় তো পেলে। এই ছিল ঘটনা। সেই পর থেকে আমি আর আমার ভাই কখনো রাতে মনে হয় আর জাল পাতি না। ওইখান থেকেই মানে আমাদের জাল নৌকা ছুটে যায়, নৌকা নদীতে চলে যায়, নৌকার আর খোঁজ পাওয়া যায় না, কিন্তু জালটা পাওয়া যায়। ওই যে সাঁকো ছিল, সাঁকোর সাথে বাইজা থাকে। আচ্ছা আচ্ছা। তো জসিম, এছাড়া কি আর কোনো ঘটনা আছে তোমার কাছে? হ্যাঁ, এছাড়া ঘটনা আছে। আমি যখন ক্লাস 8-এ পড়ি সেই ঘটনা। তো আমি আগের এপিসোডে বলছিলাম যে আমি পঞ্চম শ্রেণী থাকা অবস্থা আমার নানা বাড়ি থেকে একটা ভয় পেয়েছিলাম। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি সেই সময় ঘটনা, মানে আমি মেধার দিক দিয়ে একটু মোটামুটি ভালো ছিলাম। এই কারণে স্যাররা বলছে যারা এইটে উঠছো তাদেরকে বৃত্তি দিতে হবে। আচ্ছা। আর স্যাররা বলছে বৃত্তি যারা যারা দিবে তারা স্কুলের হোস্টেলে উঠে যাবে। আচ্ছা আচ্ছা। তো আমি যেহেতু ভালো ছাত্র আমাকেও ডাক পড়ছে। আচ্ছা আচ্ছা। রোল 1 থেকে 12 এর ভিতরে আমার রোল 3 ছিল। তো আমার ডাক পড়ছে যে তোমার থাকতে হবে। তো আমার নানা বাড়ি কাছেই ছিল স্কুলের, কিন্তু আমি তো ওই একবার ভয় পেয়েছি, এই কারণে আমি কই নানা বাড়ি থাকা যাবে না, আচ্ছা স্কুলে থাকবো। তো বন্ধুদের সাথে স্কুলে থাকি, অনেকদিন কাটাইয়া যায়। মানে হঠাৎ একদিন মানে আমার বাহিরে যাওয়ার জন্য, মানে বাহিরে যাব এইরকম একটা আসে। তো আমি দরজা খুলে বাহিরে যাই। আমি স্কুলে বর্ণটা দেই। স্কুলের পিছনে ছিল একটা হিন্দু বাড়ি, আর হিন্দু বাড়ির পিছনে ছিল একটা শ্মশান। মানে ওই জায়গায় মানুষ পোড়ানো হতো এবং যারা মারা যায় অনেকে আছে মাটি দিয়ে রাখে, গর্ত কইরা মাটি দিয়ে রাখে। তো ওই রকম। তো ওই জায়গায় এমন ছিল মানে চারদিকে তাল গাছ ছিল আর আম গাছ ছিল। আর স্কুলের সামনে ছিল একটা মসজিদ, মসজিদের পাড়েই ছিল একটা দিঘি। আচ্ছা। তা আমি দরজা খুলে যা দেখতে পাই স্কুলের বারান্দায় দাঁড়াইয়া যে দিঘিতে। কয়টার দিকে বের হয়েছেন আপনি? আমি রাত 2:30-3টার দিকে। আচ্ছা। দেখতেছি যে দিঘিতে কিছু ছোট ছোট বাচ্চা গোসল করতেছে, মানে স্কুল থেকে সরাসরি দেখা যায়, জ্যোৎস্না চাঁদের আলো ওই আলোতে দেখা যাচ্ছে। এবং দেখি তারা হৈহুল্লোড় করতেছে, অনেক হৈহুল্লোড় করতেছে। আমি তো এত রাতে কারা গোসল করে, এগুলো কি? আবার লুকিয়ে লুকিয়ে না, নিজেদের ইচ্ছা অনেক বাচ্চারা। তো আমি একটু সামনে দিকে এগাতে চাই, দেখি এরা কারা, হয়তো কোনো ছেলে দুষ্ট ছেলে পেয়ে গোসল করতে পারে। কিন্তু আর একটু সামনে যাই, দেখি হঠাৎ করে কিছুই দেখি না, মানে ছেলে পেলেও কিচ্ছুই না, পানিতে কোনো লড়চড়ও নেই। দেখি যেরকম থাকার কথা, কেউ শান্ত অবস্থা পানি ওই রকমই। তো আমি ওইটা দেখে আবার ফিরে আসি। ফিরে এসে আমি আর বাহিরে নামি না, ভয় পাইয়া যায়। তো আমি পিছনের মানে আমাদের স্কুলের পিছনে আমি যে রুমে থাকি ও রুমে জানালা আছে। তো কই আমার তো ভয় করে বাইরে যেতে, তাই বাইরে যাব না। এটা এই কারণে আমি জানলাটা খুলে মানে প্রস্রাব করবো এই অবস্থায় দাঁড়াইছি। হঠাৎ করে দেখি যে একটা মেয়ে সাদা কাপড় মানে উপরের গাছ থেকে নিচ গাছ পর্যন্ত শুকা দিছে। আচ্ছা। এবং ওইটা হাত দিয়া নাইজা দিতে আছে। ছোট্ট একটা মেয়ে, কিন্তু হাতগুলো অনেক লম্বা। সাদা একটা মেয়েটা নিচে দাঁড়ানো, হাত উপরে উঠে গেছে এবং উপরের ডালের সাথে মানে কাপড়টা শুকা দিতে আছে। আচ্ছা। আমি এইটা দেখি আর পরে আমার ক্লাস ফ্রেন্ড থাকে, ওর নাম আবু তারেক। ওকে আমি বলি দেখ ওই জানলা দিয়ে দেখ। কি? আমি কই দেখ না। ও আসে, ও এসে তাকায়, ও কিছু দেখে না, কোনো মেয়েকেও দেখে না, কোনো সাদা কাপড় না। তুই ভুল দেখছিস, ঘুমাইয়ে পড়। ওরা আবার ঘুমাইয়ে যায়, তা আমিও ঘুমাইয়ে যাই। তো এই পরের রাত্রের ঘটনা, সবাই মিলে প্ল্যান করে যে সবাই হিন্দু বাড়ি থেকে নারিকেল চুরি করে খাবে। তো মানে খুব দুষ্ট ছিলাম আমরা। তো এক রাতে আমরা প্ল্যান করি যে নারিকেল চুরি করতে যাব। তো ওই রাতে আমাদের যে রাগিছা, ওই রাগিছা ডিউটিতে পড়ে, মানে একদিন এক স্যার পড়ে। তো ওই স্যারের ভয়ে আমরা ওই দিন আর বের হই না। তো ওই দিন আমরা সবাই 12টা-1টা পর্যন্ত গল্প করে সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় একটা আওয়াজে, কি জানি একটা খটখট খটখট আওয়াজ। তা আওয়াজটা আমি শুনা মানে উঠে যাই যে এত রাত্রে কে আওয়াজ করে। আমি হয়তো ভাবছি যে আমাদের পাশের রুমে অন্য যারা আছে এরা হয়তো আওয়াজটা করতেছে। তা আমি দরজাটা খুলি, স্কুলের দরজাটা খুলে তাকাই, দেখতেছি একটা মেয়ে
ঝুনঝুন মানে নুপুরে আওয়াজ, মানে বারান্দা দিয়ে হাইটা যাইতে আছে। আপনি দেখতে পাচ্ছেন মেয়েটা? মেয়েটার দিকে একটা পড়া, শাড়ি পড়া এবং পায়ের নুপুর ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হইতে আছে। তা আমি ওইটা দিয়ে দেখি, আর ওদের আমি ডাকি না, কারণ ওদের একবার দেখাইছি, ওরা বিশ্বাস করে না। আচ্ছা। তো আমি আর ওদিকে আর বাড়াই না, আমি আবার দরজাটা আবার লাগাই দিই। দেওয়ার পরে আমি যখন চোখ বুঝি তখন মনে হয় যে আমার পাশে কে যেন এসে শুয়ে আছে। আচ্ছা। এটা দিয়ে আমি পাশে হাত দিই, হাত দেওয়ার পরে দেখি কিছুই না। তখন আমি আবার উঠা হেরিকেন জ্বালাই, কিন্তু স্কুলে কারেন্ট ছিল না, হেরিকেন জ্বালাই রাখি, তারপর আমি আবার ঘুমাই। আচ্ছা। হঠাৎ করে হেরিকেনটা আলোতে মানে নিভা যায়, ধপাস করে নিভা যায়, অন্ধকার হয়ে যায়। আর যে জানলাটা মানে সবসময় খোলা থাকে ওইটা আমি ওই দিন অফ করে রাখছি, ওইটা হঠাৎ করে খুলে গেছে, কোনো বাতাস খুলে গেছে, কোনো না। তো আমি কই জানলাটা খুললো কেন, বাতাস নাই, কিসের জন্য জানলাটা খুললো? তো আমি জানলাটার কাছে আবার চলে গেছি, যে জানলাটা আমি লাগাই দেই। আচ্ছা। তো আমি জানলাটা লাগাই গিয়ে যা দেখছি, যা অবিশ্বাস্য দেখতেছি, একটা মেয়ে ওই জায়গায় বইসা পাকা আম পাইরে পাইরা খাইতেছে, ওই সেই লম্বা হাত নিয়ে। হ্যাঁ, এবং তাকাইছে আমার দিকে, আর একটা আম নিয়ে আমার দিকে হাতটা বাড়াই দিছে। এইটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। তো এই বিষয়গুলো আমার ক্লাস ফ্রেন্ডদের বলি, ওরা বিশ্বাস করে না, এবং ওই দিন সকালে আমি স্যারদের কিছু না বলে হোস্টেল থেকে নেমে যাই, আর আমি থাকি না, বাসা থেকে পড়াশোনা করি। হ্যাঁ, বাসা থেকে পড়াশোনা করি, আর আমি বৃত্তি পরীক্ষাও দেই না ভয়ে, যে আমি কোচিংও করবো না আর বৃত্তিও দেবো না। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ জসিম ভাইয়ের কাছে। মানে দ্বিতীয়বারের মতো আমরা আরো বেশ কয়েকটা এবং প্রত্যেকটা ঘটনাই কিছু কিছু ঘটনার সাথে কিছু কিছু ঘটনার মিল আছে। তারপরেও প্রত্যেকটা ঘটনার মধ্যেই একটা অন্যরকম সত্যতা ছিল। হয় এই জিনিসগুলো হয়তো বা হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ জসিম ভাই, আমাদের সাথে আবার এসে এত সুন্দর সুন্দর গল্পগুলো শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। ইনফ্যাক্ট যারা মানে শুনছে আমাদেরকে, মানে একটু তাদেরকেও বলি যে যারা এসে গেছেন তারাও আসতে পারবেন, কিন্তু ঘটনা তো প্রত্যেকের যে কোনো মুহূর্তেই ঘটতে পারে, সবার জন্য দরজা খোলা। আমরা চাই না ঘটুক আবার আসার মতন কিছু, বাট যদি ঘটে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ওকে, গল্প না সত্যি ঘটনা না ডর নাকি আমি আসলে কি বলবো আমি জানি না। যে ঘটনাগুলো আজকে শুনলাম, মানে প্রত্যেকটা ঘটনাই ভালো লেগেছে, আবার কিছু কিছু ঘটনার মাঝে আমি কিছু কিছু লজিক খুঁজে পেয়েছি, যেটাতে আমি মানে আমি ভয় পাইনি। বুঝতে পেরেছি আসলে মানে ব্যাপারটা যেটা হয় যে লজিক একবার মাথার মধ্যে চলে আসলে কোনো ব্যাপারে, তখন কিন্তু আর ভয় আসলে থাকে না, তাই না? কিন্তু মানে গল্পের ভয় যাই বলি, এই স্টোরিগুলোর ভয় যাই বলি, যে জায়গার মধ্যে বসে আছে এইখানে তুই যত নর্মাল একটা গল্প শোন, সেটাই তারপরেও একটা গা ছমছমের ব্যাপার চলে আসে। যাই হোক, লজিকের কথা যখন চলে আসলো, আমাদের মনে হয় এখন লজিক্যালি চলে যাওয়া উচিত, তাই না? ওকে, চল আজকে আর কথা না বাড়াই আমরা তার আমার ডায়লগটা দিই। বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট। ডর মানে ভয়। অনুষ্ঠানের ঠিক এই মুহূর্তে আমার কথা মানেই সবাই বুঝতে পেরেছেন যে আজকের মতো অনুষ্ঠানটি শেষ। প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য বলছি, ডর একটু ভিন্নভাবে খুব শীঘ্রই আপনাদের সামনে আসছে। আমি আরজে কিবরিয়াকে আপনারা পাবেন একটু অন্যরকম ভাবে।